আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে ইসলামিক গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি, সেই গল্পটি খুবই চমৎকার একটি গল্প। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। তুমি কোনোদিন আমাকে ছাড়া থাকতেই পারবে না। দ্বিতীয় বিয়ে তো দূরের কথা। হাসতে হাসতে আরোহী সেদিন স্বামীকে মজার ছলে কথাগুলো বলেছিল, কিন্তু কে জানত যে আরোহীর হাসির সাথে উড়িয়ে দেওয়া কথাটাই সত্য প্রমাণিত হবে। বিনিময়ে আরিয়ান সেদিন কিছুই বলেনি, শুধু মুচকি হেসে আরোহীকে বুকে জড়িয়ে নিয়েছিল। আরোহী দরজা দিয়ে উঁকি দিয়ে একবার তাকালো সদ্য বিবাহিত নতুন দম্পতির দিকে। আরিয়ানকে বেশ মানিয়েছে মেয়েটির সাথে। মেয়েটা দেখতে ভারী মিষ্টি। হয়তো সেজন্যই আরিয়ানের মা সেই মেয়েটিকে ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আর ছোট থেকে দেখে আসছে বলে কথা। বোনের মেয়েকে হয়তো আগে থেকে নিজের ছেলের জন্য পছন্দ করে রেখেছিল, কিন্তু মাঝখানে আরিয়ান আরোহীকে বিয়ে করে নিয়ে আসার জন্য হয়তো সফল হতে পারেনি। আরোহী এক পলক আরিয়ানের দিকে তাকালো। তাকে দেখে কোনো রকম লাগছে না। আরিয়ান এই বিয়েতে খুশি নাকি বেজার তা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আরোহী এতটুকু নিশ্চিত যে আরিয়ান এই বিয়েতে রাজি ছিল। তবে স্নেহাকে সে বোনের নজরেই দেখে এসেছিল, সেটা আরোহী জানে। কিন্তু বিয়েতে রাজি থাকার ফলে লুৎফা বেগম সেই সুযোগটা লুফে নিয়েছে। শতই হোক, অবশেষে নিজের কাজ সফল হলো বলে আর আরোহীর মতো একটা অনাথ মেয়েকে নিজের ছেলের কাছ থেকে দূরে সরাতে পারবে ভেবে ওনার মুখ থেকে যেন হাসি সরছেই না। নতুন দম্পতিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে অনেকেই। আরিয়ানের মা লুৎফা বেগম হাতে মিষ্টি নিয়ে দুইজনের দিকে হাসি মুখে মিষ্টি বাড়িয়ে দিল। ওনাকে আজ ভীষণ হাসি খুশি লাগছে। হয়তো এতদিনের মনের আশা পূরণ হলো সেই আশায়। আরোহীর বড্ড ইচ্ছে হচ্ছে এই দম্পতিকে সে যেন একদম সামনে থেকে দেখে, কিন্তু তার শাশুড়ি লুৎফা বেগমের কড়া নির্দেশ। তার অলক্ষী ছায়াটা যেন ওনার ছেলের বউয়ের ওপর না পড়ে। আরোহী অশ্রুমাখা দৃষ্টিতে আরেকবার নতুন দম্পতির দিকে তাকিয়ে দরজা আটকে দিতে যেতেই দেখল এত মানুষের ভিড় থেকে ঠিকই একজন আরোহীর লুকিয়ে দেখাটা খেয়াল করেছে। সে মানুষটা হলো আরোহীর ভালোবাসা, আরিয়ান। আরিয়ানের চোখে কোনো অপরাধ বোধ নেই, কিন্তু আরোহীর সামনে ঠিকই অপরাধ বোধের মতো দৃষ্টি দেখাচ্ছে। এই চোখ দিয়ে যেন বোঝাতে চাচ্ছে কিছু একটা, কিন্তু আরোহী আজ বোঝার চেষ্টা করল না কিছু। কেন করবে? আরিয়ান তো আর তার নেই, আজ থেকে সে অন্য কারো। আরোহী দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। তার সবচেয়ে আপনজনটাও আজ তাকে ছেড়ে দিল। এই দুনিয়ায় আর কেউ রইল না তার। আচ্ছা, আরিয়ান তো জানতো যে আরোহীর আর কোথাও যাওয়ার জায়গা নেই, তবুও কেন এমন করলো? তাই বোধহয় দ্বিতীয় বিয়ে করার কথা উঠলেও ডিভোর্সের কথা তোলেনি। এটা ভাবনা মাথায় আসতেই আরোহী তাচ্ছিল্য হাসি দিল। মায়া দেখাচ্ছে হয়তো। মা বাবাহীন মেয়েটা যখন আশ্রম থেকে বেরিয়ে এ বিষাক্ত শহরে ভালো সেজে মুখোশের আড়ালে ঢেকে থাকা মানুষদের মাঝখানে নিজের একটা ভরসার স্থান খুঁজছিল, ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। সে দেখেছিল তখন এই শহরে কত শত মানুষ বাজে প্রস্তাব দিয়ে চাকরি দিবে বলেছিল। তখন আরিয়ানের দুই চোখে আরোহী ভরসা খুঁজে পেয়েছিল। সে তখন কোনো দ্বিরুক্তি প্রকাশ না করেই আরিয়ানের হাত আঁকড়ে ধরেছিল। সে তখনই আরিয়ানকে শর্ত জুড়ে দিয়েছিল যে তাকে পেতে হলে বিয়ে করে নিয়ে যেতে হবে। আসলে আরোহী মনে মনে এই বিষাক্ত শহর থেকে বাঁচার আকুতি থেকেই এটা বলেছিল। আর সে দেখতে চেয়েছিল যে আরিয়ানকে সত্যিকারই তাকে চায় কিনা, নাকি আরিয়ানও ভালোর আড়ালে মুখোশ পড়েছিল। কিন্তু আরোহীর ধারণাকে ভুল প্রমাণিত করে আরিয়ান সাথে সাথে আরোহীকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। এরপর একেবারে বিয়ে করেই আরোহীকে আরিয়ান তার বাড়িতে নিয়ে গিয়েছিল। প্রথম আরিয়ানের মা মেনে না নিলেও সময়ের সাথে সাথে মেনে নিয়েছিল, কিন্তু আরোহীর হয়তো বোঝার ভুল ছিল। আরিয়ানের মা হয়তো আরোহীকে কোনো কালেই মেনে নেয়নি। এমনি ভালোর আড়ালে মুখোশ পড়ে রয়েছিল, তা বিয়ের 1 মাস পেরোতেই আরোহী বুঝে গিয়েছিল। আরিয়ানেরও হয়তো এখন আর আরোহীকে ভালো লাগে না। লাগবেই বা কি করে? আরোহী যে 1 বছর আগের আরোহী নেই, চেহারার সুন্দর ভাবটা আর নেই। লুৎফা বেগম আরিয়ান না থাকাকালীন এটা সেটা করতে দিত, আরোহীকে সারাদিন বিশ্রাম নিতে দিত না। সেসব আরিয়ান জানে না। আরিয়ান আসার সময় হলে লুৎফা বেগম জোর করে আরোহীকে বিশ্রাম নিতে পাঠিয়ে দিত। সারাদিন পর একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেতেই আরোহীর 2 চোখে ঘুম নেমে আসত। আর সে সময় আরিয়ান এসে নিজের মাকে রান্নাঘরে দেখে চেঁচিয়ে উঠত। সে সোজা রুমে এসে আরোহীকে ঘুমোতে দেখে ধাক্কা দিয়ে ঘুম থেকে টেনে তুলত। আরোহী ধাক্কার তাল সামলাতে না পেরে ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসত। সে ঘুম চোখে কিছু বুঝে উঠতে না পেরে আরিয়ানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেই আরিয়ান রাগী দৃষ্টিতে বলে উঠত, ওখানে রান্নাঘরে আমার বৃদ্ধ মাকে কাজ করতে দিয়ে তুমি আরামের ঘুম ঘুমাচ্ছ? সারাদিন এভাবে শুয়ে বসে কাটাও, আর আমি বাইরে কাজ করে মরি, আর এখানে আমার বৃদ্ধ মাকে কাজে মারো?
এই বয়সে শাশুড়িকে কাজ করাতে দিয়ে নিজে ঘুমাচ্ছ, লজ্জা করে না তোমার? আরোহী কিছু বুঝে উঠতে পারত না। সে তো সব কাজ শেষ করে শাশুড়ি মায়ের জোরাজুরিতে রুমে এসেছিল, কিন্তু এসব? আরোহী মনে মনে হিসাব মেলাতে ব্যস্ত হয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতে নিতেই হঠাৎ আরিয়ানের পেছনে হাত মুছতে মুছতে তার শাশুড়ি লুৎফা বেগমকে রুমে ঢুকতে দেখেই আরোহীর টনক নড়ে উঠত। সে কিছু বলে উঠতেই আরিয়ান হাত উঁচু করে থামিয়ে দিত। লুৎফা বেগম আরেকটু ভালো সাজার অভিনয় করে আরিয়ানের উদ্দেশ্যে বলে উঠত, থাক বাবা, কিছু বলিস না, আমি যতদিন বেঁচে আছি সব কাজ নিজের হাতেই করে নেব, এসব নিয়ে তোদের মধ্যে ঝামেলা হোক তা আমি চাই না। আরিয়ান তখন আরোহীর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে যেত। আরোহী আরিয়ানের যাওয়ার দিকে নিষ্পলক তাকিয়ে চোখ ভেজাত। সে তখন থেকে বুঝে নিয়েছিল যে এই সংসারে তার টিকে থাকা বড্ড কঠিন। এভাবে চলতে থাকলে আরিয়ান আর তার মধ্যে দূরত্ব বাড়তেই থাকবে, কিন্তু তার কোনো উপায় ছিল না। আরিয়ানের ততদিনে আরোহীর কাছ থেকে মন উঠে গিয়েছিল। আরিয়ানেরও বা কী দোষ ছিল? সে তার জায়গায় ঠিক ছিল। সারাদিন অফিস শেষে বাসায় এসে যখন দেখত নিজের স্ত্রী রুমে পড়ে ঘুমাচ্ছে আর মা রান্নাঘরে কাজ করছে, তখন যে কোনো ছেলে এসব দেখে মাথা ঠিক রাখতে পারবে না। কিন্তু এসব দেখার মাঝে যে বড় ভুল লুকায়িত রয়েছে, সেটা কোনোভাবেই আরোহী আরিয়ানকে বুঝিয়ে তুলতে পারত না। আরিয়ানের কাছে তার মায়ের কথাই সবার আগে। এভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে একেবারের জন্য দূরত্ব তৈরি হয়ে গেল। আর 1 বছর হয়ে যাওয়ার পরেও যখন আরোহী মা হয়ে উঠতে পারছিল না, তখন আরিয়ানের মা লুৎফা বেগম যেন সুযোগ একদম হাতের নাগালেই পেল। নিজের বোনের মেয়েকে ছেলের সাথে বিয়ে করিয়ে দেওয়ার সুযোগ। আরিয়ান প্রথমে আরোহীর দিকে তাকিয়ে একটু নাকচ করলেও পরে রাজি হয়ে গিয়েছিল, কারণ তখন তাদের মধ্যে এমনিও দূরত্ব বেড়ে গিয়েছিল। তবুও আরিয়ান দোটানায় ভুগে আরোহীর কাছে এসেছিল। আরোহীর তখন আর কী বা বলার থাকবে? সেও রাজি হতে বলে আরিয়ানকে এই বিরক্তিকর সম্পর্ক থেকে মুক্তি দিতে চেয়েছিল। এসব ভাবতেই আরোহীর চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল। আরোহী চোখ মুছে মেঝে থেকে উঠে বসল। রুমের বাইরে থেকে এখন আর আগের মতো শোরগোল শোনা যাচ্ছে না। হয়তো নতুন বউকে নিয়ে আরিয়ান রুমে চলে গিয়েছে। আজ আরোহীর জায়গা গেস্ট রুমে। এই রুমের পাশের রুমটাই এতদিন আরোহী আরিয়ানের ছিল, তবে আজ থেকে আরিয়ানের সাথে আর অন্য কারোর নাম আর অন্য কারো সাংসারিক হাত বিচরণ করবে সেই রুমে। আরোহীর এতদিনের সাজানো সংসার, গুছানো সংসার যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। রাতে আর ঘুম এলো না আরোহীর। কীভাবেই বা আসবে? বিয়ের পর শত রাগ অভিমান হলেও আরোহী কোনোদিন একা থাকেনি। তার ভীষণ ভয় হতো যদি আরিয়ানও তার আপনজনদের মতো হারিয়ে যায়। তাই তো সে আরিয়ানকে ছাড়া একটা রাতও পার করেনি। শেষের কয়েক মাস তাদের মনের সাথে দূরত্ব বাড়লেও আরোহী একদিনও নিজের রুম ছাড়া কোথাও থাকেনি। বিয়ের পর আরোহী নিজের একটা দিনও আরিয়ানকে ছাড়া কাটায়নি। আর আজ আরিয়ানকে ছাড়া আজ থেকে সে বেঁচে থাকবে। এতদিন মনের মধ্যে যে ভয়টা বাসা বেঁধেছিল সেটাই হলো। অবশেষে আরিয়ানও হারিয়ে যেতে লাগলো। আরোহীর নিজের সাজানো রুমটা আজ থেকে অন্য কারো। আজ থেকে এই সংসারে অন্য কারো ছোঁয়া। আজ থেকে আরোহীর চিরচেনা রুমটা অন্য কারোর। সে তো চেয়েছিল এই সংসারটাকে আপন করে নিতে, কিন্তু কেন পারল না? কেন এই সংসার তাকে দূরে ঠেলে দিল? আরোহী অশ্রুমাখা দৃষ্টিতে রুমের ডান দিকের দেওয়ালের দিকে নজর দিল। এই দেওয়ালের পাশের রুমটা আরিয়ানের, মাঝখানে একটা দেওয়াল। কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আরোহী মসৃণ দেওয়ালের দিকে তাকিয়ে রইল। কিছু দেখা না গেলেও সে অনুভব করছে, কল্পনা করছে এই দেওয়ালের ওই পারে আজ অন্য কোনো নতুন দম্পতির স্বপ্ন বুনবে। আচ্ছা, আরিয়ান কি আরোহীর সাথে বিয়ের প্রথম দিন যেমন সুখের স্বপ্ন বুনেছিল, আজও কি স্নেহার সাথে তেমন বুনবে? ভাবতেও অশ্রুতে ভরে আসলো আরোহীর চোখ। আরিয়ানের সাথে আজ অন্য কোনো নারী একই রুমে সে সহ্য করতে পারছে না। আরিয়ানের ঘুম ভাঙল ভোরে, তাও মোবাইলে পরপর 2 বার কলের বিরক্তিকর শব্দে। না চাইতে ঘুম ভেঙে যাওয়াতে বাকি ঘুমটুকু মুহূর্তের মধ্যে উবে গেল। সে আর মোবাইল ঘাঁটল না। শোয়া থেকে উঠে বসে স্বভাবতই প্রতিদিনের ন্যায় তার বাম দিকে চোখ দিতেই কোথাও জানি সূচের মতো বিঁধল। কি? এভাবে চমকে উঠল কেন? আরিয়ান বিনিময়ে কোনো জবাব না দিয়ে কিছু সময় থম মেরে বসে রইল। আস্তে আস্তে কালকের দিনের ঘটনা সব মনে পড়তে সে বসা থেকে উঠে দাঁড়ালো। এত কিছুর পরও সে কিভাবে ভাবল যে তার পাশে আরোহী আছে? এক মুহূর্তের জন্য মাথা থেকে সব বেরিয়ে গেল বুঝি। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ থেকে মোবাইল নিয়ে স্ক্রিনে দৃষ্টি দিতেই অফিস থেকে কল দেখে দ্রুত পদে উঠে দাঁড়িয়ে ব্যাগে কাপড় গোছানো শুরু করলো। স্নেহা বুঝে উঠতে পারল না কিছু। সে কিছু জিজ্ঞেস করার উদ্দেশ্যে মুখ খুলতেই আরিয়ান রাগী দৃষ্টিতে পাশে বসা স্নেহার দিকে তাকালো। আজকে আমার তাড়াতাড়ি উঠতে হবে, ডেকে দিতে বলিনি? এত ভোরে কই যাচ্ছ? আর ব্যাগই বা কেন গোছাচ্ছ? অফিসের কাজে আজকে শহরের বাইরে যাওয়ার কথা ছিল, ভোরে ভোরে রওনা দেওয়ার কথা ছিল। এক মুহূর্তের জন্য এটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কাপড় গোছানো শেষ করে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে জবাব দিল আরিয়ান।
আজ বিয়ের পরের দিন। বিয়ে করতে না করতে অফিসের কাজে বাইরে যাচ্ছ। স্নেহার কথায় আরিয়ান বিনিময়ে কোনো জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না। সে সকালের নাস্তা তৈরি করতে বলে সজরে ওয়াশরুমের দরজা আটকে দিল। স্নেহা বিরক্ত মাখা চেহারায় শোয়া থেকে উঠে বসল। বিয়ের একদিন পার না হতেই ফরমায়েশ খাটা শুরু করে দিয়েছে। না চাইতেই ইচ্ছার বিরুদ্ধে স্নেহা উঠে দাঁড়ালো। তার কেন এত কষ্ট করতে হচ্ছে? আরোহী আছে না, তাকে গিয়ে বললেই তো হলো। আরিয়ান বের হতে হতে ততক্ষণে নাস্তা তৈরি হয়ে যাবে। তখন না হয় নিজে রান্না করেছে বলে স্নেহাই নাস্তা বেড়ে দিবে। স্নেহা দ্রুতপদে রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। রুমের দরজা ভেতর থেকে আটকানো। স্নেহা তা দেখে একবার মুখ বাঁকালো। জমিদারের মতো শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আর এদিকে স্নেহা ঘরের বউ হয়ে ভোরবেলায় উঠে যেতে হয়েছে। এখন থেকে তো আরোহীর আর অধিকার নেই যে বাড়ির বউয়ের মতো পড়ে পড়ে সব করবে। স্নেহা আর কিছু না ভেবে পরপর দুইবার ডাক দিতেই ওই পাশ থেকে আরোহীর মুখ ভেসে উঠল। আরোহীর ফোলা ফোলা চেহারা দেখে স্নেহার হঠাৎ করে খারাপ লেগে উঠল। এই বাড়িতে আরোহীর বিয়ের পর সে যতবারই আসত, কোনোবারই আরোহীকে হাসি ছাড়া এমন শুকনো মুখে দেখেনি। কিন্তু আজ হঠাৎ এই প্রথম। কিছু লাগবে? শুকনো মুখে আরোহী জিজ্ঞেস করতে স্নেহার ধ্যান ভাঙল। হ্যাঁ, বলছে কি আরিয়ান অফিসের কাজে বাইরে যাবে, তাই নাস্তা তৈরি করতে ডাকলাম। আর যাই বলো না কেন, এখন তো আর শুয়ে বসে কাটাতে নিজের মনেও সায় দেবে না। অন্যের বাড়িতে শুয়ে বসে থাকতে নিজের বিবেকে তো বাধা দিবে। স্নেহা নিজের খারাপ লাগা দূরে রেখে আরোহীকে এক নাগারে কথাগুলো বলে উঠতেই আরোহী শুকনো মুখে হাসল। আচ্ছা, দ্রুত নাস্তা তৈরি করো বলেই স্নেহা তড়িঘড়ি করে প্রস্থান করল। আর আরোহী মনে মনে আওড়ালো, অন্যের বাড়ি। একদিন পার না হতে কথাটি শুনতে হলো তার। শোনারই কথা, এখন থেকে তো এই ঘরে তার আর কোনো অধিকার নেই। এমনিও আর কয়দিনই বা আছে, থাক না, বলে নিক। আরোহী স্নেহার দিকে তাকালো। একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়ের সংসারে আসে? অবশ্য সে স্নেহাকে দোষ দেয় না, কারণ দোষ তো তার কপালের। সে আর কিছু না ভেবে রুম ছেড়ে বেরিয়ে রান্নাঘরে পা বাড়ালো। এই ঘরের সবকিছুই তার নিজের হাতে সাজিয়ে তুলেছিল, কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। একদিন আগেও যে সংসারের আনাচে কানাচে তারই নাম উচ্চারিত হতো, সেই সংসারের আনাচে কানাচে আজ থেকে অন্য কারোর নাম উচ্চারিত হবে। হায় নিয়তি! রান্নাঘরে গিয়ে আরোহী চুপচাপ নাস্তা তৈরি করে নিল। নাস্তা তৈরির মাঝে একটুও স্নেহা আরোহীকে কিছু এগিয়ে দেয়নি। সে শুধু দরজার বাইরে দাঁড়িয়ে উঁকি দিচ্ছে। আরোহী সেদিকে না তাকিয়ে চুপচাপ কাজ সেরে নিল। নাস্তা তৈরি করে টেবিলে রাখতে গেলে স্নেহা দৌড়ে আগ বাড়িয়ে সেগুলো কেড়ে নিল। বলছে কি, আজকে আর কাজ করতে হবে না, তুমি এবার রুমে যেতে পারবে। আরোহী স্নেহার কারসাজি সব বুঝতে পেরেও কিছু বলল না। সে রুমের উদ্দেশ্যে জায়গা প্রস্থান করল। আরিয়ান ড্রয়িং রুমে এসে দেখল স্নেহা নাস্তা বেড়ে দিচ্ছে। সে চেয়ার টেনে বসতেই তার মনে হচ্ছে তার পাশে স্নেহা নয়, আরোহী দাঁড়িয়ে আছে। এতক্ষণে আরোহীর শাশুড়িও এসে পাশে বসল। তিনি টেবিলে চোখ ঘুরিয়ে নাস্তা দেখে অবাক হয়ে খুশি হওয়ার ভান করে বলে উঠল, বাহ, এত কিছু করে ফেললি? এত কষ্ট করতে গেলি কেন? স্বামী আর শাশুড়ি মায়ের জন্যই তো করলাম, এতে কষ্ট কিসের? আরিয়ান কিছু না বলে চুপচাপ শুনে গেল। গেস্ট রুমের দিকে চোখ যাচ্ছে বারবার। গেস্ট রুমের দরজার ভেতর থেকে আটকানো। মা, আরও কই? ওকেও খেতে ডাকো। কোথায় আবার? পড়ে পড়ে ঘুমাচ্ছে হয়তো, এখন তো অন্যের ঘাড়ে বসে বসেই খাচ্ছে। আরিয়ান বিরক্তসূচক শব্দ করে খাওয়ায় মনোযোগ দিল। খাবার মুখে দিতেই সে একবার স্নেহার দিকে তাকালো। এই খাবার আমি রান্না করেছি। আরিয়ানকে মাঝপথে থামিয়ে স্নেহা খুশি হওয়ার ভান করে উৎফুল্ল কণ্ঠে জবাব দিল, আমার কেন জানি মনে হচ্ছে এটা তুই না, আরও বানিয়েছে। এসব কি বলছো তুমি? ও তো এখনো দরজায় খুলেনি, আর আমার এত কষ্টের রান্না করা খাবারকে তুমি আরোহীর নাম দিয়ে দিচ্ছ? সত্যি না হলে তো তোর এত রিয়েক্ট করার কথা না। এতদিন যাবৎ আরও রান্না খেয়ে আসছি, আর তুই একদিনে এসব? আরু, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি সব জায়গায় আমাকে ফেলে আরোহীকে টানছো কেন? বর্তমানে আমি তোমার স্ত্রী। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমার শর্তের কথা। তুই সবকিছু জেনে আরোহীকে মেনে নিতে পারলেই আমি বিয়ে করব বলেছিলাম। বলেই আরিয়ান ব্যাগ নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। স্নেহা আরিয়ানের শেষ কথায় চুপসে গেল। আরিয়ান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মেইন দরজার দিকে পা বাড়াতে নিতেই আবার পেছন ফিরে গেস্ট রুমের দরজার দিকে এক পলক তাকালো। বিয়ের পর এরকম অফিসের কাজে আরিয়ান আরোহীকে বলা ছাড়া কোনোবার যায়নি। সে পেছনে ফিরে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। পরপর কয়েকবার ডাক দিয়েও ভেতর থেকে কোনো সারা শব্দ না আসায় আরিয়ান মলিন দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। সে ভাবল হয়তো আরোহী দরজা খুলতে অনিচ্ছুক, তাই শুকনো মুখে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ালো। এক পা অগ্রসর হতেই পেছন থেকে দরজা খোলার শব্দ হলো। সে দ্রুত ফিরে পেছনে তাকাতেই আরোহীর শুকনো মুখ অক্ষি যুগলে ভেসে উঠল। আরিয়ান শান্ত দৃষ্টিতে আরোহীর দিকে এক পলক তাকালো। মনে হচ্ছে যেন কত যুগ যুগ ধরে এই মানুষটিকে দেখেনি। সে পূর্ণ দৃষ্টি দিল আরোহীর দিকে। এক রাতে চেহারার এমন হাল কেন মেয়েটার? মাত্র এক রাতে মেয়েটা পাল্টে গেছে মনে হচ্ছে।
সে সমবেদনা প্রকাশ করার পূর্বেই আরোহী তাড়া দিল। আরিয়ান বুঝতে পারল আরোহী তার সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করছে না। আসলে কাল রাতে তাড়াহুড়োর মধ্যে আর ক্লান্তি ভর করায় ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কথা বলা হয়নি। তুমি তো হয়তো রাতে খাওনি, এখন খেয়ে নিও। আরিয়ানের কথা শুনে আরোহী মনে মনে তাচ্ছিল্য হাসল। মায়া দেখাচ্ছে হয়তো। এতক্ষণ সে আরিয়ানের দরজা নক করার আওয়াজ শুনেছিল, তবুও সে ইচ্ছে করে দরজা খুলেনি। খোলার ইচ্ছে হয়নি, কিন্তু কেন জানি শেষ পর্যন্ত ইচ্ছাটাকে দমিয়ে রাখতে পারেনি। এই মানুষটা হাজার হলেও আরোহীর ভালোবাসা, এই পৃথিবীতে তার একমাত্র আপনজন। এই মানুষটাকে কিভাবে সে অগ্রাহ্য করবে? চেহারাটা শেষবারের মতো দেখার লোভটা আরোহী সামলাতে পারল না, তাই তো সে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সব ভুলে দরজা খুলেছিল। আরিয়ান আরোহীর চাহনি দেখে বুঝতে পারল আরোহী এসবে কথা বলতে অনিচ্ছুক, তাই সে আর কথা বাড়াল না। সে এক পলক আরোহীর দিকে তাকিয়ে বলে উঠল, আমি অফিসের কাজে শহরের বাইরে যাচ্ছি, তাই ভাবলাম তোমাকেও বলে যাই, তুমি এই বাড়িতে থাকতে পারো। আরোহী নিচের দিক থেকে দৃষ্টি সরিয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের শেষ কথাটা তার কানে বাজছে, থাকতে পারো। আরোহী বিড়বিড় করে মনের মধ্যে লাইনটা ওড়ালো। তার মানে আরিয়ানও বুঝে গিয়েছে যে এই সংসার এখন আর আরোহীর নাই, এই ঘরে এখন আর আরোহীর অধিকার নেই, আরোহীর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই হয়তো আরিয়ান কথাটা বলল। আরিয়ান এতদিনেও আরোহীকে চিনে নিতে পারল না। এত কিছুর পরেও আরোহী নিজের সম্মান খুইয়ে এখানে থাকবে, সেটা আরিয়ান ভাবল কি করে? হয়তো আরোহীর যাওয়ার কোনো নির্দিষ্ট খুঁটি নেই বলেই বলল, কিন্তু আরোহী অত নরম নয়। মেয়ে মানেই স্বামীর বাড়ি থেকে সব মুখ বুঝে সহ্য করবে তা নয়, এতদিন ছিল বলে এখনো যে থাকবে তা নয়। এতদিন এই বাড়িটা তার নিজের সংসার ছিল, তাই মুখ বুঝে পড়ে রয়েছিল, কিন্তু এখন আর নেই। এখন সে অধিকার আর নেই। এখন এই সংসারে আর পড়ে থেকে কি হবে? এখানে অন্যের সংসারে বোঝা হয়ে পড়ে থাকার চেয়ে মানুষের বাসায় কাজ করে খাওয়া ঢের ভালো। আরোহী সব ভেবে শুকনো হেসে মাথা তুলে আরিয়ানের দিকে চোখ তুলে তাকালো। শান্ত নির্জীব তার চাহনি। আরোহীর এই চাহনির দিকে দৃষ্টি দিতেই আরিয়ানের বুক কেঁপে উঠল। মনে হচ্ছে মেয়েটি এই চাহনি দিয়ে নীরবে অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু আরিয়ান বুঝে উঠতে পারছে না। আরিয়ান মনে করল আরোহী হয়তো জবাব দিতে চাচ্ছে না, তাই সে লুৎফা বেগম আর স্নেহার দিকে তাকিয়ে আসছি বলে পেছনে ফিরে চলে যেতে উদ্যত হতেই আরোহীর শান্ত বাক্য কর্ণগোচর হতেই আরিয়ানের পা থেমে গেল। দোয়া করি আপনার বাকি পথ সফল হোক, ভালো থাকবেন, বিদায়। পকেটে মুঠোফোনটা বেজে উঠতেই নির্দিষ্ট পরিবেশটাতে ঝংকার তুলে মুহূর্তের মধ্যে ভারী করে তুলল। আরিয়ান দ্রুত যাচ্ছে বলে বাসা থেকে বেরিয়ে গেল। আরিয়ানের যাওয়ার দিকে আরোহী এক দৃষ্টিতে তাকিয়ে রইল। যতক্ষণ না আরিয়ান চোখের আড়াল না হয় ততক্ষণ তাকিয়ে রইল। আরিয়ানের মানব ছায়া পুরোপুরি চোখের আড়াল হতেই আরোহী তার ঝাপসা দৃষ্টিতে আরিয়ানের গমন পথ দিয়ে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমার সাথে আপনার আর দেখা না হোক, আমার সাথে আপনার এটাই হয়তো শেষ দেখা। এই জীবনে আমার ছায়াও যেন আপনার ওপর আর না পড়ুক। আরোহী আপন মনে কথাগুলো দুইবার বিড়বিড় করে উচ্চারণ করল। চোখের অশ্রু মুছে সে দৃষ্টি সরিয়ে নিল। এতক্ষণে খেয়াল করল দুই নারী মূর্তি অগ্নিরূপ ধারণ করে তার দিকে তাকিয়ে আছে। মুখ পুরি, আমার পোলাটারে এমনি একদিন তো খাইয়া বৈশাসিরি, কোনো মতে যাও বিয়া করাইলাম, তুই এমন করে কথা বলছিলি কেন? নিজে তো একটা বংশের বাত্তে দিতে পারস নাই, যাওয়ার সময় পোলাটারে তোর টেরা কথা শুনেলি, এমনি তো আসস অন্যের সংসারে পড়ে, লজ্জা শরম করে না তোর? আরোহী বিনিময়ে কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ মনে করল না। সে জানত যে তার শাশুড়ি এমনই করবে। লুৎফা বেগমের এই কাজগুলো সে বিয়ের পর থেকে দেখে আসছে। আরিয়ান সারাদিন অফিস শেষে ফিরতেই কৌশলে আরোহীর ব্যাপারে কান পরা দিত, কিন্তু যদি আরিয়ান বাসায় থাকত তখন হাজার চেয়েও আরোহীর বিরুদ্ধে নিতে পারত না, কিন্তু তিনি আশা ছাড়ত না। এক বছরে আরোহীর তার শাশুড়ির এমন কাজে অভ্যাস হয়ে গিয়েছে। আগে এসব চুপচাপ শুনত, কিন্তু এখন আর শোনার কোনো মানেই হয় না। আরোহী চুপচাপ কোনো বাক্য ব্যয় না করে স্নেহা আর লুৎফা বেগমের মুখের ওপর দরজা আটকে দিল। তা দেখে লুৎফা বেগম তেলে বেগুনে জ্বলে উঠল। আগুনে ঘি ঢালার জন্য স্নেহা বলে উঠল, দেখলে তো খালা, উপস মা, দেখলে কেমন মেয়ে গুরুজনের মুখের ওপর কিভাবে দরজা আটকে দিচ্ছে? এমন মেয়েকে তুমি আরো বৌমা বলতে? আমার পোলা আসুক, এর একটা বিহিত আমি করবই। এরপর আর কোনো সারা শব্দ শোনা গেল না। আরোহী বুঝতে পারল লুৎফা বেগম হয়তো রেগে হনহন করে প্রস্থান করেছে। স্নেহার কোনো সারা শব্দও শোনা যায়নি। তার কাজ তো হাসিল হয়ে গিয়েছে। শাশুড়িকে আরোহীর ব্যাপারে কান পরা দেওয়া, সেটা আজ এই মুহূর্তে না হয় এতটুকুই থাক। সেজন্যই বুঝে আর কোনো জবাব দেয়নি। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলল। সবকিছুর পরেও এই সংসারের মায়া সে ছাড়তে পারছে না। কিভাবে থাকবে এতদিনের মায়া মুছে? কার কাছে বুঝাবে সে তার দুঃখের কথা? এই মুহূর্তে আশ্রমের খালাকে তার ভীষণ করে মনে পড়ছে। খালাকে মনে পড়ায় আরোহী নিজের প্রতি তাচ্ছিল্য হাসল। মানবজাতি বড়ই নিষ্ঠুর, সুখে থাকতে কাউকে খোঁজে না। সুখের সময় মানুষ
সব সুখ শুধুমাত্র নিজের সাথে ভাগাভাগি করে নিজেই উপভোগ করে, কিন্তু দুঃখের সময় সবাইকে মনে পড়ে। দুঃখ পেলেই অসময়ে আগলে রাখা মানুষগুলোর কথা মনে পড়ে যায়, অথচ এর আগে তেমন একটা মনেই পড়ে না, যার প্রমাণ আরোহী নিজেই। আশ্রমের খালাটাও তো আরোহীকে ভীষণ মায়া করত, কিন্তু আরিয়ানের সাথে বিয়ে হওয়ার পর থেকে আরোহী ভুলে বসেছিল। অবশ্য ভুলে নয়, সময়ের ব্যবধানে ভুলতে বসেছিল। এখনও হয়তো মনে তেমন একটা পড়তো না যদি না আরোহীর এই দুঃখের সময়টা না আসতো। মানুষ বড়ই নিষ্ঠুর। নিস্তব্ধ রাত, চারদিকে শান্ত নির্জীব। দূরে কোথাও জানি কিছু সময় পর পর থেমে থেমে শেয়ালের হাঁক ভেসে আসছে। আরোহী রুমের জানলা খুলে গাঢ় আধারের দিকে তাকিয়ে আছে। আজ পূর্ণিমা, চারদিকে চাঁদের কি সুন্দর আলো, একদম সব স্পষ্ট। দূরের গাছের ডালটা হঠাৎ করে নড়ে উঠল, হয়তো কোনো রাতের পাখি উড়ে নিজের নীড়ে ফিরছে। আরোহী সেদিকে নিবিড় দৃষ্টিতে তাকালো। পাখিটারও হয়তো আরোহীর মতো মন খারাপ, তাই বোধ হয় প্রিয়জনের কাছ থেকে এতক্ষণ দূরে ছিল, শেষ পর্যন্ত আর না পারতে নীড়ে ফিরেছে। আরোহী নিজের ভাবনা দেখে হাসল। তার মন খারাপ বলে আরেকটা প্রাণীরও মন খারাপ হবে নাকি? পাখির মন খারাপ কেন হবে? হয়তো সে খাবারের খোঁজে বেরিয়েছিল। অনেক পথ পাড়ি দেওয়ার ফলে রাত হয়ে গিয়েছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। ভোর হওয়ার অপেক্ষায় আছে। ভোর হলেই এই বাসা থেকে চিরতরে বেরিয়ে পড়বে। একা একটি মেয়ে মানুষ, তাই এই গভীর রাতে বের হওয়ার সাহস পাচ্ছে না। হাজার হলেও এই শহরে অনেক মুখোশ পরিহিত মানুষের ভিড়ে আরোহী কোনোদিনও নিজেকে সঁপে দেবে না। আরোহী জানলা বন্ধ করে এগিয়ে এলো রুমের দিকে। টেবিলের ওপর ডিভোর্সের কাগজটা জ্বলজ্বল করছে। মনে হচ্ছে যেন সেটা আরোহীর দিকে তাকিয়ে আরোহীকে উপহাস করে হাসছে। আরোহী মেঝেতে বসে কাগজটা হাতে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা সাইনের বিনিময়ে একটা পবিত্র সম্পর্ক গঠন হয়, তেমনই একটা সাইনের মাধ্যমে একটা সম্পর্ক নিমিষে শেষ হয়ে যায়। এই ডিভোর্সের কাগজটার ব্যাপারে হয়তো আরিয়ান জানে না। কাল সকালে আরিয়ান বেরিয়ে যাবার কিছুক্ষণ পর স্নেহা আর লুৎফা বেগম এই কাগজটা আরোহীর দিকে ছুঁড়ে মেরে বলেছিল যাতে সে খুব দ্রুত সাইন করে আরিয়ান ফেরার আগেই এই বাড়ি থেকে বিদায় নেয়। লুৎফা বেগম গত 1 মাস ধরে আরিয়ানের বিয়ে নিয়ে মেতে উঠেছিল। তিনি জানতেন আরিয়ান হয়তো কোনোদিনও আরোহীকে ডিভোর্স দেবে না, কারণ আরোহীর যাওয়ার স্থান নেই। কিন্তু লুৎফা বেগম আর স্নেহার এত কিছু দেখার সময় নেই। তারা আরিয়ান আসার আগে এই বোঝাটাকে বিদায় করতে পারলেই হতো। হয়তো স্নেহা বিয়ের 1 মাস আগে থেকে লুৎফা বেগমকে কান পরা দিয়েছিল যে আরোহী থাকলে তারা সুখে সংসার করতে পারবে না, আর আরিয়ান হয়তো আরোহীর অসহায়ত্ব দেখে ভুলেও ডিভোর্স দিতে চাইবে না। তাই দুজনেই লুকিয়ে ডিভোর্স পেপার বানিয়েছে, আর তা সফল হতে যাচ্ছেও। আরোহী আর কিছু না ভেবে খুব দ্রুতই সাইন করে দিল। একটা পেপার ওয়েটের সাহায্যে ডিভোর্স পেপারটা টেবিলে চাপা দিয়ে রাখল, যাতে দরজা খুলতে সবার আগে ডিভোর্স পেপারটা চোখে পড়ে। আরোহী উঠে দাঁড়ালো। সময় হয়েছে তার হারিয়ে যাওয়ার। সবাই যে যার রুমে শান্তির ঘুম দিচ্ছে, শুধু আরোহীরই চোখে ঘুম নেই। আরোহী এসে খাটের সাথে হেলান দিয়ে বসে পড়ল ভোর ফোটার অপেক্ষায়। হাঁটু মুড়ে মাথা গুঁজে অনেকটা সময় বসেছিল। চারদিক থেকে পাখির কিচিরমিচির ডাক ভেসে আসতেই সে উঠে পড়ল। আলমারি খুলে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিল, সাথে আর কিছু নিল না। কি নিবে? এই সংসারের কিছুই তো তার নয়। সব কিছুই তো আরিয়ান বিয়ের পর একটার পর একটা কিনে দিয়েছিল। শুধু পরনের শাড়িটা আর আশ্রমে যতটুকু পড়েছিল উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেটগুলো বাদে সে আর কিছুই নিল না। হাতে কিছু টাকা ছিল, সেগুলোই নিল। এগুলো বিয়ের পরপর আরোহী আরিয়ানের কাছ থেকে কিছু কিনে দেওয়ার বায়না ধরলে তখন আরিয়ান কিছু টাকা গুঁজে দিত যে আরোহী যেন নিজে কিনে নিয়ে আসে। জিনিস কেনার পর যেগুলো ফেরত পেত সেসব আর আরিয়ান নিত না। তখন আরোহী বলতো, আরে আমি টাকা দিয়ে কি করব? আমার সব কিছুই তো তুমি আনো বা দেখাশোনা করো, আমার স্বামী আছে না? তখন আরিয়ান হাসি মুখে এগিয়ে এসে আরোহীর মুখ তার 2 হাতে আবদ্ধ করে বলতো, কেউ একজন জানি একটা কথা বলেছিল যে অতি সুন্দরীরা বোকা হয়, আমিও প্রমাণ পেলাম তোমাকে। তখন আরোহী মুখ ফুলিয়ে রাখত, আর আরিয়ান হেসে বলতো, প্রত্যেক মেয়েদের উচিত দিন শেষে স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে অন্তত সবচেয়ে ছোট অ্যামাউন্ট হলেও জমিয়ে রাখা, আর স্বামী না দিলেও নিজে আদায় করা। এগুলো পরে বিপদের সময় কাজে আসে। স্ত্রী জাতিরাই টাকা বেঁধে রাখতে পারে, কিন্তু তোমার অন্যদের মতো অত বুদ্ধিশুদ্ধি নাই। তুমি টাকা হাতের নাগালে পেয়েও কাজে লাগাতে পারছো না। সাধে কি আর বোকা বলি? সেদিনের দৃশ্যটা চোখের উপর ভাসতেই আরোহী ঝাপসা চোখে হেসে দিল। সেদিন আরিয়ানের কথাগুলি আরোহীর মনে গেঁথে গিয়েছিল। সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিল আরিয়ানের ভাবনা দেখে। এরপরও অবশ্য আরোহীর টাকা খুঁজতে হতো না। দিন শেষে আরিয়ান অফিস করে ফিরতেই কিছু টাকা আরোহীর হাতে গুঁজে দিলে আরোহী বলতো, মাত্র এই টাকা দিয়ে কি করা যাবে? তখন আরিয়ান মুচকে হেসে বলতো, বিপদের সময় দেখো এই টাকাগুলোই জমে বৃহৎ আকার ধারণ করে। কিভাবে আমাদের সাহায্য করবে? বিপদ তো আর বলে কই আসে না।
আরিয়ানের কথাই ঠিক হলো। এখন এইসবই আরোহীর মূল সম্পদ। কিন্তু এই বিপদ শুধুমাত্র আরোহীর একার। আরোহী দরজার দিকে এগিয়ে থেমে গেল। প্রথমবারের মতো তার নিজ হাতে সাজিয়ে তোলা সংসারটা দেখে নিচ্ছে। তার নিজের রুমটা একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু স্নেহা দরজা আটকে দিয়েছে। সে অপলক দৃষ্টিতে রুমের দরজাটার দিকে তাকিয়ে মনের আশা পূর্ণ করে নিল। আরোহী চোখ মুছে নিজেকে শক্ত করল। এই বাড়ির দিকে আর তাকাবে না সে। যতই তাকাবে ততই মায়ায় পড়বে। মায়া জিনিসটা বড়ই খারাপ। আরোহী আর কিছু না ভেবে সামনের দিকে অগ্রসর হলো। দরজা পেরিয়ে পা অগ্রসর হতে না চাইতেও বিয়ের প্রথমে সে আর আরিয়ান ঢোকার মুহূর্তটা মনে পড়ে গেল। সেদিন আরোহী ভয়ে ভয়ে পা ঢোকাতে না চাইলে আরিয়ান তার ডান হাত মুঠো করে নিয়ে আশ্বাস দিয়েছিল, কিন্তু 1 বছরের ব্যবধানে সব শেষ। আরোহী ঝাপসা দৃষ্টিতে বাড়িটির দিকে তাকিয়ে সামনের দিকে পা বাড়ালো। আর দেখবে না এই বাড়ির দিকে। যতবারই দেখবে ততবারই কোনো না কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। সে চোখ মুছে মেইন রাস্তার দিকে এগিয়ে গেল। যেদের বসে তো বেরিয়ে গিয়েছে, এখন কোথায় যাবে ভেবে পাচ্ছে না। ভোরের আলো ফুটতে শুরু করেছে। কাল সারাদিন পেটে কোনো কিছুই পড়েনি, যার ফলে মাথাটা তীব্র ব্যথা করছে। ক্ষুধার চোটে হাঁটতেও পারছে না। সে খায়নি তা না, খাবার দেয়নি। লুৎফা বেগম আর স্নেহা মনে করেছিল আরিয়ান থাকতে বলেছে বিধায় আরোহী থেকে যাবে। তাই তো তিনি আরোহীকে সারাদিন গাধার মতো খাটিয়েও কোনো খাবার দেয়নি, যাতে আরোহী শেষমেশ এই বাড়ি থেকে বিদায় নেয়। আরোহী মনে মনে হাসল। সে তো লুৎফা বেগমকে শাশুড়ির চোখে না দেখে মায়ের দৃষ্টিতে দেখেছিল, কিন্তু উনি কেন বউ না ভেবে মেয়ে ভাবতে পারল না? মেইন রাস্তায় উঠতে আরোহীর মাথা গুলাতে শুরু করলো। পেট গুলিয়ে বমি পাচ্ছে। ক্ষুধায় পেট চোচো করছে। এখন মনে হচ্ছে এত ভালো সেজে লাভ ছিল না। অন্তত বেরিয়ে আসার সময় হলেও রান্নাঘর থেকে কিছু খেয়ে নেওয়া উচিত ছিল। তখন তো লুৎফা বেগম আর স্নেহা ঘুমিয়েছিল, যার ফলে ধরা খাওয়ার উপায় ছিল না। পরে আরোহী নিজেকে নিজেই উপহাস করে হাসল। ক্ষুধার চোটে চুরি করে খাওয়ার কথা মাথায় আসতে 2 দণ্ড সময় লাগছে না। আরোহী আরেকটু এগিয়ে গেল। দূরে একটা মুদির দোকান খুলেছে। আরোহী আশার আলো খুঁজে পেল ভেবে অদূরের দোকানটির দিকে পা বাড়ালো। রাস্তার মাঝে উঠতেই পেট গুলিয়ে বমি পেয়ে গেল। মাথা অসম্ভব ঘুরছে। হয়তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না। ছোটবেলা থেকে সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারত না, মাথা ঘোরাতো। আজও ব্যতিক্রম হলো না। আরোহী এই তো কাছে ভেবে পা চালাতে নিতেই দূরে গাড়ির আলো এগিয়ে আসতে দেখা গেল। সে তার শক্তিতে সরে যাওয়ার অবকাশ আর পেল না। মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেতেই ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল গাড়িটা তারই দিকে দানবের মতো এগিয়ে আসছে। আরোহী যখন চোখ খুলল তখন চারদিকে আলোর ছড়াছড়ি। দীর্ঘক্ষণ চোখ বন্ধ ছিল বলে হঠাৎ আলো দেখে আরোহী আবারও চোখ কুঁচকে বন্ধ করে ফেলল। তুমি ঠিক আছো মা? কারো গম্ভীর মায়াভরা কণ্ঠস্বর শুনে আরোহী আর চোখ বন্ধ করে থাকতে পারল না। সে দ্রুত চোখ খুলতে একটু দূরত্বে একটা মধ্যবয়স্ক নারীকে তারই দিকে চিন্তিত চোখে তাকিয়ে বসে থাকতে দেখা গেল। জি, কিন্তু আমি এখানে। আরোহীর কথা শুনে মধ্যবয়স্ক নারীটি সামান্য হাসল, আর এতে যেন তার সব সৌন্দর্য পুরো মুখে বিস্তৃতি লাভ করল। আমরা গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম। মাঝ রাস্তায় হঠাৎ তুমি এসে পড়েছিলে, আর কোনো মতে ব্রেক কষে তোমাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হই। তোমার কোনো ক্ষতি হয়নি, সেজন্য লাখো লাখো শুক্রিয়া। জানো, ভোর থেকে এই পর্যন্ত সময়টা কত চিন্তায় ছিলাম। ওনার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। আরোহী মনোযোগ দিয়ে শুনল। হঠাৎ কিছু একটা মনে পড়তে সে উত্তেজিত হয়ে পড়ল। খালা, আমার হাতে সার্টিফিকেট ছিল, সেগুলো কই? আমিনা আহমেদ আসনে বসা অবস্থায় কেবিনের কর্নারে ইশারা করে বলল, ওই তো আমি রেখেছি, এগুলো চিন্তা করো না। আর এতেই আরোহী নিশ্চিন্ত হলো। কিন্তু তার টাকা, সেগুলো ছাড়া এখন কিভাবে চলবে? এখন তো কোনো মতে সার্টিফিকেট আছে, কিন্তু তাও এখনকার সময়ের জন্য অনেক নিম্নমানের সেগুলো। টাকা ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু হয় না। আরোহী ভেবেছিল অন্তত বাসা থেকে বেরিয়ে হাতের টাকাগুলো দিয়ে কয়েকদিনের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে ফেলতে পারবে, আর নিজেও চলতে পারবে। কিন্তু এখন টাকাগুলোও হারালো। তার হঠাৎ করে ভীষণ রকম খারাপ লেগে উঠল। কি করবে সে এখন? ইনারা তো আরোহী জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা ছিল। ওর জ্ঞান ফিরেছে হয়তো, এখন ইনারাও চলে যাবে। আরোহী কোথায় যাবে, কি করবে ভেবে উঠতে পারছে না। হাতের মুঠোয় টাকার সাথে সাথে একটা কাগজে নাম্বার লিখে নিয়েছিল, যেটা আশ্রমের খালার নাম্বার। ওনার নাম্বারটাও হারালো। ভেবেছিল ওনার সাথে দেখা করে কিছু একটা ব্যবস্থা করে ফেলতে পারবে, অন্তত উনি আরোহীকে ফিরিয়ে দেবেন না। কিন্তু এখন সেই পথটাও বন্ধ হয়ে গেল। তবে সে আশ্রমে গিয়ে খোঁজ নেওয়া যায়, কিন্তু যেতে হলে অন্তত যে টাকাগুলো লাগবে সেই টাকার কানাকড়িও তো আরোহীর নেই। মা, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? পাশ থেকে মা সম্বোধনে আরোহীর ধ্যান ভাঙল। এই মানুষটির বারে বারে এমন মায়াভরা সম্বোধনে আরোহীর প্রাণ শীতলতায় ভরে যাচ্ছে। বুঝ হওয়ার পর থেকে কেউ তাকে এভাবে কোনোদিন বলেনি। স্কুল বা কলেজে যখন অন্য ছাত্রীদের এভাবে তাদের বাবা মা সম্বোধন করত, তখন আরোহী চুপচাপ সেদিকে তাকিয়ে থাকত।
তারও ইচ্ছা ছিল তাকে কেউ এভাবে ডাকুক, কিন্তু সেই ইচ্ছেটা কোনোদিন পূর্ণ হয়নি। ভেবেছিল বিয়ের পর শাশুড়ির মন আদায় করে নিয়ে এভাবে ডাক শুনবে, কিন্তু তা তো কোনোদিনই পূর্ণ হওয়ার নয়। মাথায় হাতের ছোঁয়া পেতেই আরোহী তাকিয়ে দেখল মহিলাটি এগিয়ে এসে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। বললে না তো, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? আমাকে নিশ্চিন্তে বলতে পারো। না না খালা, কিছু হয়নি। বলতে গিয়েও আরোহী থেমে গেল। সে এখন কিভাবে চলবে সেটাই ভাবার বিষয়। ওনারা তো চলে যাবে তাকে রেখে, কিন্তু আরোহীর আশ্রমে যেতে যে টাকা লাগবে এটুকু জিজ্ঞাসা করে না হয় দেখাই যায়। খালা, কিছু একটা জিজ্ঞাসা করতে গিয়ে আরোহীর কণ্ঠস্বর অস্বস্তিতে পড়ে গেল। যদি ওনারা মনে মনে ভাবে যে কয়েকটা টাকার জন্য এমন করছে, কিন্তু পরবর্তীতে নিজের চলার কথা মাথায় আসতেই লজ্জাশরম ত্যাগ করে সে বলেই ফেলল, খালা, আমাকে হাসপাতালে আনার সময় আমার হাতে কোনো টাকা বা কাগজ পেয়েছিলেন? সার্টিফিকেটের সাথে সাথে ছিল। আরোহীর কথা শুনে খালা নিচের দিকে তাকিয়ে কি যেন মনে করার চেষ্টা করলো। আমার তো ঠিক মনে পড়ছে না মা, আমার মাথায় তোমাকে হাসপাতালে আনার ভাবনা মাথায় আসছিল শুধু। আর তোমার আঙ্কেলকে বলেছি দ্রুত যেন নিয়ে আসে। সার্টিফিকেটগুলোকেই জরুরি ভেবে নিয়েছিলাম। টাকা হয়তো রাস্তায় পড়েছে, কিন্তু নেওয়ার কথা মাথায় ছিল না। কোনো জরুরি কিছু ছিল নাকি? ওহ না খালা, তেমন জরুরি নয়। আরোহীর এমন জবাবে আমেনা আহমেদ হয়তো কিছু বুঝে উঠতে পেরেছেন, কিন্তু উনি মুখে তা প্রকাশ করলেন না। ঠিক সে সময় কেবিনের দরজা খুলে এক মধ্যবয়স্ক লোক ঢুকল। এখন ঠিক আছো তুমি? জি আঙ্কেল। আরোহীর জবাব পেতে লোকটি আরোহীর পাশে বসা আমেনা আহমেদকে কিছু একটা ইশারা করতেই আমেনা আহমেদ হাসি মুখে বলে উঠল, আর তোমার পরিবারের নাম্বার দিও, আমি না হয় খবর দিচ্ছি যাতে ওনারা এসে তোমাকে নিয়ে যায়। এত ভোরে কেউ বাড়ি থেকে বের হয়? পরের বার থেকে হাজার রাগ থাকলেও এত ভোরে বের হয় না। আল্লাহ না করুক যদি কোনো বড় বিপদ হয়ে যায়। পরিবারের কথা বলতে আরোহীর চেহারা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। সেটা আমেনা আহমেদও ধরতে পেরেছেন। তিনি আরোহীর দিকে এগিয়ে এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিল। তিনি আরোহীর উদ্দেশ্যে বলে উঠল, আমাকে বলতে পারো মা, নিজের মা মনে করে। এমন মায়াভরা কণ্ঠে আশ্বাস পেয়ে আরোহী আর কিছু লুকিয়ে রাখল না। সে সব কিছু বলতেই ওনারা একে অপরের দিকে তাকালো। খালা, আমার কিছু লাগবে না। এমনিতেই আপনারা অনেক কিছু করেছেন। এ পর্যন্ত আমাকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আমাকে একটা ছোটোখাটো চাকরি দিলেই হবে। আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেট আছে। আমাকে সেই যোগ্যতা অনুযায়ী একটা চাকরি দিলেই হবে। আরোহীর কথা শুনে আমেনা বেগমের স্বামী এগিয়ে এলেন। উনিও এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আরোহী কোথাও যেন আপনজনের ছোঁয়া অনুভব করল। যদি কিছু মনে না করো একটা কথা বলি, তুমি আমাদের বাসায় থাকতে পারো। তোমার হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এত সহজে এসব কেন করছে। বাসায় গিয়ে সব জানতে পারবে। আরোহী ঝাপসা চোখে দুজনের দিকে কৃতজ্ঞতা ভরা চোখে তাকালো। দাদু, উনিকে? বাসায় ঢুকতে না ঢুকতেই একটা 5-6 বছরের বাচ্চা ছেলে এসেই আরোহীর দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করল। আরোহী বুঝতে পারল এই বাচ্চা হয়তো এই ঘরের নাতি। আমেনা আহমেদের স্বামী শফিউল্লাহ চৌধুরী বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করে বলে উঠল, উনি তোমার একটা আন্টি। বাচ্চাটি আরোহীর দিকে এগিয়ে আসলো। তুমি আমার মায়ের মতো আন্টি। মাকে আমি ছবিতে দেখেছি, তোমারই মতো। বাচ্চাটি আরোহীর দিকে এগিয়ে এসে আধো আধো ভাঙা গলায় বলে উঠল। আরোহীর কেন জানি মনে হলো বাচ্চাটি বয়সের তুলনায় একটু বেশিই বুঝতার। আরোহী বলল, তাই? তোমার মা কই? কথাটি বলতেই বাচ্চাটি চুপ হয়ে গেল। আমেনা আহমেদ এগিয়ে এসে বাচ্চাটিকে কোলে নিয়ে কেউ একজনকে ডাকতেই একজন মহিলা দৌড়ে এসে বাচ্চাটিকে খেলতে নিয়ে যাবে বলে কোলে নিতে চাইলে বাচ্চাটি আরোহীর আঁচল ধরে দাঁড়িয়ে রইল। আরোহী বুঝতে পারল মহিলাটি হয়তো এই ঘরে কাজ করে। আমেনা আহমেদ এক পলক বাচ্চাটির দিকে তাকিয়ে আরোহীর দিকে তাকালো। ওর মা বেঁচে নেই, ও আমার ছেলের বাচ্চা। ছেলেটা জন্ম দিতে গিয়ে সময় মতো রক্ত না পেয়ে মেয়েটা অকালে পরপারে পাড়ি জমিয়েছিল। ওর মাকে কখনো আমি বৌমা এর চোখে দেখিনি। সবসময় আমাদের সম্পর্ক মা মেয়ের মতো ছিল, কিন্তু ভাগ্যের নির্মমতা ওকে আমার কাছ থেকে কেড়ে নিল। তোমাকে প্রথম দেখে আমি কেঁদে উঠেছিলাম, কারণ তুমি দেখতে কিছুটা আমার ওই মেয়েটার মতো। তাই তো তোমাকে আর ছাড়তে পারিনি। আরোহী ঝাপসা চোখে তার সামনে দাঁড়িয়ে থাকা দুজন মানবের দিকে তাকিয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে জড়িয়ে ধরতেই বাচ্চাটি একেবারে তার সাথে মিশে গেল। আরোহীর কেন জানি মনে হলো বাচ্চাটি বয়সের তুলনায় একটু বেশিই বুঝতার। এই যে ওর মা নেই, সেটা এতটুকু বাচ্চা কি নির্দ্বিধায় বলে ফেলল বুঝতারের মতো। আরোহী বাচ্চাটিকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল। কেউ সবকিছু পেয়ে হারায়, আবার কেউ না পেয়ে হারায়। কেটে গেল 2 দিন। এর মধ্যে আরোহীর সাথে বাচ্চা রুহানের প্রচুর ভাব জমে গেছে। এখন রুহান সারাক্ষণ আরোহীর পেছনেই ঘুরঘুর করে। কি জানি রুহান আরোহীর কাছে মায়ের মতো ছোঁয়া পায় হয়তো। সেদিন আরোহীকে যখন আমেনা আহমেদ রুহানের মায়ের ছবি দেখালো, তখন আরোহীরও ভিমড়ে খাওয়ার মতো অবস্থা। পুরোপুরি মিল না হলেও একটা বাইরের মেয়ে হিসেবে আরোহী আর রুহানের মায়ের মধ্যে বেশ মিল রয়েছে। আমেনা আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, বাস্তবে দেখলে আরও মিল পেত। আচরণও একটু একটু মিল। এজন্য হয়তো ছোট্ট রুহানের মনে আরোহীর প্রতি মায়ের টান অনুভব করেছে।
আরোহী আমেনা আহমেদের কাছ থেকে শুনেছে রুহানের বাবা যতবারই কাজে বাইরে যায় ততবারই রুহানকে রাখা মুশকিল হয়ে যেত, কিন্তু এইবার আর মুশকিল হয়নি। প্রথম একদিন কান্না করেছিল, কিন্তু দ্বিতীয় দিন আরোহীকে পেয়ে আর এখন বাবাকে লাগে না। হয়তো তার ছোট মস্তিষ্কে ধারণা জন্মে গেছে যে মায়ের মতো হয়তো আরোহীও হারিয়ে যাবে। এখন তো সে আরোহীকে ছাড়া কিছুই বোঝে না। সারাক্ষণ আরোহীর সাথে ঘুরঘুর করে, আর আরোহীও রুহানকে নিয়েই থাকে। রুহানকে কোলে নিলে তার নিজেরও মাতৃত্বের স্বাদের অভাব পূর্ণ হয় বলে মনে হয়। পাশাপাশি আরোহী নিজের একটা চাকরির ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু আমেনা আহমেদের একটাই কথা, উনি আরোহীকে চাকরি করতে দিবে না। কিন্তু তবুও অন্যের ঘরে আর কতদিন? এনারা নিজের মতো করে বললেও কোথাও যেন একটা বাধা কাজ করে। অনেক তো করেছেন এনারা, আর কষ্ট দিয়ে কি হবে? তাই আজ আরোহী এক প্রকার জোর করে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে। চাকরি বলতে বেশি বড় নয়, আরোহীর নিজের যোগ্যতা অনুসারে স্বল্প বেতনের একটা চাকরি। আরোহীর বিশ্বাস আজকে হয়তো চাকরিটা হয়েই যাবে, আর অন্যের বাড়িতে পড়ে থাকতে হবে না। মাঝে মাঝে রুহানকে এসে দেখে যাবে। অবশ্য এই 2 দিনে রুহানের প্রতি অনেক ভালোবাসা জন্মে গেছে। মনে হচ্ছে রুহানের সাথে তার অনেক অনেক গভীর সম্পর্ক। প্রথম প্রথম ওকে ছাড়া থাকতে কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিতে হবে। চাকরিটা পেলেই আশ্রমে গিয়ে খালাকে একেবারে নিজের সাথে নিয়ে আসবে। এই জীবনে খালাও অনেক কষ্ট করেছে। বুঝ হওয়ার পর থেকে খালাকে আরোহী দেখে আসছে। মাঝে মাঝে খালা ভীষণ মনমরা হয়ে যেত। ছোট্ট ছিল বিধায় আরোহী বুঝে উঠতে পারত না। তবুও খালার ওই মলিন চেহারার দিকে তাকিয়ে থাকত, আর তখন খালা অদূরে দৃষ্টি নিবদ্ধ করে বলে উঠত, জানিস আরু, আমার না মাঝে মাঝে কিচ্ছু ভালো লাগে না। ইচ্ছে করে এসব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে হারিয়ে যায়, কিন্তু পারি না তোদের জন্য। আর কারো কাছে দায়িত্বটা সঁপে দিতে পারলেই চলে যেতাম। আরোহী ছোট ছিল তখন, কিছুই বুঝে উঠতে পারত না। সেটা খালা নিজেই জানতেন, কিন্তু তবুও তিনি বলেই যেতেন, কারণ ওই যে একটা কথা শোনার মানুষ দরকার ছিল। আরোহী খালার এরূপ কথাবার্তা তখন বুঝে উঠতে না পারলেও কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবকিছু আয়ত্তে আনতে পেরেছে। কিন্তু যে খালা যাদের ছেড়ে যেতে পারেনি, যাদের জন্য থেকে গিয়েছিল, তারা ঠিকই খালাকে ছেড়ে গিয়েছিল। যেমন আরোহী নিজেও সুখের সন্ধান পেয়ে খালাকে ভুলতে বসেছিল, অথচ আরোহীর আশ্রমের 18টা বছর খালা আগলে রেখেছিল। কিভাবে পারল আরোহী সে খালার সাথে একটা বছর সম্পর্ক না রাখতে? আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলল। এই চাকরিটা হয়ে যাক, খালার কাজটা অন্য কাউকে বুঝিয়ে দিবে। দরকার হলে এই চাকরির পাশাপাশি খালার কাজটা সে নিজেই নেবে। এরপর খালাকে আপন করে নিয়ে আসবে নিজের কাছে। তারপর নিজে একটা ছোট্ট ঘর নিয়ে সেখানে খালা আর সে মিলেমিশে সুখে থাকবে। সুখে থাকবে ভাবতেই তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি আভাস দেখা গেল। তার আবার সুখ! এত ভালো থাকার অভিনয় করলেই কি ভালো থাকা যায়? রুহান আর এই পরিবারের সাথে মিলেমিশে থাকতে থাকতে হয়তো দিনটি পার হয়ে যায়, কিন্তু রাতটা তো অনেক দীর্ঘ রাত মনে হয় তার। এক একটা রাত যে কত কষ্টে, কত চোখের পানি ফেলতে ফেলতে শেষ হয়, সেটা কে জানে। আরোহী মা! কারো কণ্ঠস্বর শুনেই আরোহীর ধ্যান ভাঙতেই দেখল আমেনা আহমেদ তার সামনে দাঁড়িয়ে আছে। জি জি বলুন খালা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। রুহান তোমাকে ধরে দাঁড়িয়ে আছে, তুমি বোধহয় খেয়াল করনি। আমেনা আহমেদের কথা শুনে আরোহী নিচের দিকে দৃষ্টি দিতে দেখল রুহান তার শাড়ির আঁচল ধরে তারই দিকে তাকিয়ে আছে। রুহানের সেই দৃষ্টি দেখে আরোহীর ভীষণ মায়া হলো। সে দ্রুত কোলে তুলে নিল রুহানকে। এই ছেলেটা 2 দিনে তার মনে সবার প্রথমে জায়গা করে নিয়েছে। তার মা হওয়ার শখ কয়েকদিনের জন্য হলেও পূর্ণ করেছে এই ছেলেটা। চাকরিটা পেয়ে চলে গেলে সে কিভাবে থাকবে ওকে ছাড়া? আরোহী আর কিছু না ভেবে সামনে দাঁড়িয়ে থাকা আমেনা আহমেদের দিকে দৃষ্টি দিল। উনি আরোহীর সামনে দাঁড়িয়ে উসখুস করছে। তা দেখে আরোহী মুচকি হেসে বলে উঠল, খালা কিছু বলবেন? না, বলছি কি, তোমার চাকরিটা না করলে হয় না? আমাকে তো খালা ডাকো, মনে করো আমি সত্যিই তোমার খালা। আর রুহানকে ছাড়া থাকতে পারবে তুমি? ছেলেটাও 2 দিনে তোমাকে পেয়ে আর কাউকে খুঁজছে না। নিহান তো বলেই দিয়েছিল যে তার ছেলের কি হলো, হঠাৎ করে যে প্রাণপ্রিয় বাবাকেও আর খুঁজছে না। হয়তো ছেলের জন্য বাকি সার্জারি অন্য কাউকে বুঝিয়ে দিয়ে চলে আসবে। আরোহী বিনিময়ে কোনো জবাব দিল না। খালাকে কোনো মতে বুঝিয়ে ইন্টারভিউয়ের জন্য পরিপাটি হয়ে বের হলো। তার মাথার উপর অনেক দায়িত্ব, সে দায়িত্বগুলো পালন করার জন্য হলেও তার চাকরি পেতে হবে। অনেক বড় হওয়ার বাকি আছে তার। যথাস্থানে গিয়ে পৌঁছাতেই আরোহীর ডাক আসলো। সে উঠে অনুমতি নিয়ে ঢুকতেই একজন মধ্যবয়স্ক লোককে বসে থাকতে দেখল। আরোহী বুঝতে পারল হয়তো ওনারই অফিস এটা। সে ওনার সামনে দাঁড়িয়ে সালাম দিতে উনি বসতে বলল। উনি আরোহীর নেওয়া কাগজপত্রগুলো দেখে দূরে সরিয়ে রাখল। আরোহী ভেবেছিল উনি চাকরির যোগ্যতা নিয়ে কথা বলবেন, কিন্তু না। কাগজপত্র দেখে উনি আরোহীর দিকে এক অন্য দৃষ্টিতে দেখল। ডিভোর্সি? জি। চাকরি দরকার? আরোহী মাথা নাড়তে লোকটি আবারও আগের ন্যায় দৃষ্টিতে আরোহীকে নিচ থেকে উপরে দেখে নিল। চাকরি তো অনেক আছে, কিন্তু তা তোমার যোগ্যতা অনুসারে নয়। কিন্তু আমি তবুও তোমাকে দিতে পারি। কোন চাকরি তোমার দরকার?
টাকা চাই? লোকটির কথা বলা আর এমনভাবে তাকানোর অর্থ বুঝতে পেরে আরোহীর গা ঘৃণায় রিরি করে উঠল। সে আর চুপ না থেকে উঠে দাঁড়ালো। তোদের মতো মুখোশ পরা মানুষদের ধরে থাপড়ানো উচিত, বলতে গিয়েও আরোহী মুখ সামলে নিল, কারণ এটি লোকটির অফিস। কিছু হলেই আরোহীর বিপত্তি। সে লোকটির সামনে থেকে ছো মেরে নিজের কাগজপত্রগুলো নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। যত আশা নিয়ে বেরিয়েছিল ততটা ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরেছিল। আরোহী ভেবেছিল আজ হয়তো চাকরিটা হয়েই যাবে, অন্তত সবচেয়ে নিম্ন পদের হলেও একটা চাকরি পাবে ভেবেছিল। কিন্তু দুনিয়া যে বড়ই কঠিন। এখানে ভালো মানুষের আড়ালেই কিছু কুৎসিত মানুষের বসবাস। একটা বাপের বয়সী মানুষও ছাড় দিচ্ছে না। এই দুনিয়াতে এক এক মানুষের এক এক রূপ। সবাই কি বাবার মতো ভালো হতে পারে না? সবার মন মানসিকতার ভেতরে যদি রাখত যে আমি আমার সন্তানদের জন্য যেমন আদর্শ তেমন অন্যদের জন্য আদর্শ হব, মন মানসিকতা বদলালেই দুনিয়াটা সুন্দর হতো। আরোহী মলিন শ্বাস ফেলল, কিন্তু সে হাল ছাড়বে না কিছুতেই। এসব ভাবতে ভাবতে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজ আরিয়ান ফিরবে। 2 দিনের সময়টা যেন মনে হচ্ছে অনেক দীর্ঘ। এই প্রথম আরোহীর সাথে এতদিন যোগাযোগ ছিল না। প্রতিবার এরকম কাজে বাইরে গেলেও আরোহীর সাথে দিন শেষে রাতে ঠিকই কথা হতো, আর নয়তো আরোহী নিজেই দিনে কয়েকবার কল করে করে খেয়েছে কিনা, ফ্রেশ হয়েছে কিনা এসব বলে বলে আরিয়ানকে বিরক্ত বানিয়ে ফেলত। কিন্তু এবার করেনি। উল্টো আরিয়ান রাতে কল করে মোবাইল বন্ধ পেয়েছিল। টানা 2 দিন তার মোবাইলের সংযোগ পায়নি। স্নেহা আর মায়ের সাথে ঠিকই কথা হয়েছিল, কিন্তু শুধু আরোহীর সাথেই হয়নি। তাই আরিয়ান একরকম ফুরফুরে মেজাজে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আরিয়ান বিমর্ষ চেহারায় বসে আছে। মাথায় হাত দিয়ে তার নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। যত খুশি হয়ে বাসায় এসেছিল, দরজা দিয়ে ঢুকতেই সব খুশি উধাও হয়ে গিয়েছে। পাশে স্নেহা আর লুৎফা বেগম দাঁড়িয়ে আছে। তারা একজন আরেকজনের দিকে কিছুক্ষণ পরপর তাকাচ্ছে। স্নেহাকে ভয় পাওয়া অবস্থায় দেখা গেল। লুৎফা বেগম স্নেহার এমন ভয়ের দৃষ্টি দেখে চোখ দিয়ে আশ্বাস দিল যে ভয় পাওয়ার কিছুই নেই, যা করার তিনি নিজেই করে নেবেন। লুৎফা বেগম দৌড়ে রুমের দিকে এগিয়ে গেল। এরপর আবারও অস্থির চিত্তে একটা কাগজ নিয়ে হাজির হলো। দেখ বাবা, দেখ। লুৎফা বেগমের হাত থেকে এগিয়ে দেওয়া কাগজটার দিকে আরিয়ান এক পলক তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। লুৎফা বেগম ইশারা দিয়ে কাগজটা নিতে বলতেই আরিয়ান কাগজটা নিল। 2 হাতে কাগজটা ধরে দৃষ্টি দিতেই সে স্তব্ধ হয়ে গেল। আরে, এটা তো ডিভোর্স পেপার। লুৎফা বেগম যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। তিনি মুখটাকে কাঁদো কাঁদো করে বলে উঠলেন, সেটাই আর কি, নিচে দেখ। লুৎফা বেগমের কথা অনুসারে আরিয়ান নিচের দিকে তাকাতেই আরোহীর সাইন দেখে আরও একবার শক খেল। আরোহীর সাইন জলজল করছে। আরিয়ানের মনে হচ্ছে ওই একটা সাইনই যেন আরিয়ানের চোখের দৃষ্টি কেড়ে নিচ্ছে। আরু আমাকে ডিভোর্স দিয়েছে, বিড়বিড় করে আওড়ালো। তার এখনও বিশ্বাস হচ্ছে না যে আরোহী তাকে ডিভোর্স দিয়েছে। সে দ্রুতপদে উঠে ড্রয়িং রুম থেকে ঘরের প্রতিটা রুমে আবার গেল। আনাচে কানাচে সব জায়গায় খুঁজল। ঘরে আরোহীর কোনো ছায়াও পেল না। আরিয়ানকে বিধ্বস্ত দেখাচ্ছে। তার বিশ্বাস আরোহী এখানেই আছে আর থাকবে। আরোহীর কোথাও যাওয়ার জায়গা নেই। ও কই যাবে? আরিয়ান দ্রুত সব রুমে খুঁজেও যখন আরোহীকে পেল না, তখন ড্রয়িং রুমে এসে আবারও ডিভোর্সের কাগজটা নিয়ে সে ধপ করে বসে পড়ল। আরিয়ানের এই অবস্থা দেখে স্নেহা লুৎফা বেগমকে ইশারা করল, আগুনে ঘি ঢালার সময় এখনই। লুৎফা বেগম ইশারা দিয়ে স্নেহাকে আশ্বস্ত করলেন, জানিস বাব, ওই দিন সকালে উঠে আমার আর স্নেহার সামনে দাঁড়িয়ে মেয়েটি ডিভোর্সের এই পেপারটি ছুঁড়ে বেড়ে বলেছিল তুই যেন সাইন করে দিস। তারপর রুমে গিয়ে আমাদের সামনে সজোরে দরজা আটকে দিয়েছিল। আমাদের কিছু বলারও সুযোগ দিল না। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। তারপর স্নেহা সেই পেপারটা নিয়ে দেখল সেটা ডিভোর্স পেপার, আর সেখানে মেয়েটির সাইন। দেখেছিস? তার মানে মেয়েটি অনেক আগে থেকে ডিভোর্সের বন্দোবস্ত করে রেখেছে। একদিনে কি আর এসব করা সম্ভব? হরহর করে সব এক নাগারে বলে থামল লুৎফা বেগম। তার বলা শেষেই তিনি আরিয়ানের দিকে তাকালেন যে তার রিয়াকশন কেমন হয় তা দেখার জন্য। আরিয়ান সব কথা শুনে মাথা চেপে বসে পড়ল। এমন জানলে সে জীবনে ওই দিন অফিসের কাজে যেত না। এমন কেন লাগছে তার? ওই দিন আরোহীর বিদায় বলার ধরন আর সে শব্দটা শুনে আরিয়ান কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল। আরোহী কোনোবার আরিয়ান বাইরে গেলে বিদায় শব্দটা বলতো না, অন্য কোনো কিছু বলে বিদায় দিত। সেদিনের কথাটি শুনে আরিয়ানের অন্যরকম লাগলেও পরে অফিসের বসের কল চলে আসায় দ্রুত পদে বেরিয়ে যেতে হয়েছে। তাই আর কোনো কিছু বলার সুযোগ পায়নি। আরিয়ান নিজের মাথার চুলগুলো আরও জোরে টেনে ধরল। সেদিনই বোঝা উচিত ছিল তার। কোথায় খুঁজবে সে এখন আরোহীকে? এমন কেন লাগছে তার? বুকের কোথাও জানি ভীষণ খালি খালি লাগছে। এতদিন মনে করেছিল আরোহীর প্রতি তার আর কোনো মায়া নেই, কিন্তু এই বিয়েটা করার পর থেকে বুঝেছে আরোহী তার মনের কত গভীরে রয়েছে। কিভাবে থাকবে সে আরোহীকে ছাড়া? আরোহী রান্নাঘরে আমেনা আহমেদের সাথে হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছিল। তিনি আরোহীকে গল্প বলতে বলতে রান্না করছিল। তার ছেলের বউয়ের গল্প বলে বলে স্মৃতিচারণ করছিল। আমার নিহান অনেক জেদি একটা ছেলে। কোনো কিছু তার চাই মানেই তার চাই।
মিথিলাকেও সেভাবেই বিয়ে করেছিল। মিথিলা বিয়ে হওয়ার পরপর তাদের প্রেম কাহিনীটা প্রায় সময় আমাকে বলে বলে হাসত। মূলত মিথিলাই তাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল বলেই আমেনা আহমেদ তেলে পেঁয়াজ মরিচ ছেড়ে দিলেন। এরপর সেখানে মশলাপাতি দিয়ে নাড়তে নাড়তে আবারও বলা শুরু করলেন, জানো, মিথিলা নাকি নিহানকে প্রথম প্রচুর বিরক্ত করত। আমার নিহানকে নাকি প্রথম দেখেই তার মনে এক অন্যরকম অনুভূতি হয়। কি জানি একটা শব্দ বলতো মিথিলা, কাশ নাকি কি জানি একটা কথা, ক্রাশ। আরোহী আমেনা আহমেদের কথার ধরন দেখে হেসে ভুল সূত্রে দিতেই উনি আবারও বলে উঠলেন, হ্যাঁ 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 ওইটা। নিহানও মেডিকেলের ছাত্র ছিল, কিন্তু মিথিলাদের থেকে সিনিয়র। তার মানে মিথিলাপুও ডাক্তারি পড়েছিলেন? আরোহী আমেনা আহমেদের কথার মাঝে প্রশ্ন করল। হ্যাঁ, সেই সুবাদেই তাদের দেখা। তাদের বলতে মূলত মিথিলা প্রথম সেখানেই দেখেছিল নিহানকে। এরপর থেকে নাকি টানা 1 বছর নিহানকে দেখত। এর পরের বছর থেকে নিহানের পেছনে ঘুরঘুর করা শুরু করেছিল। নিহান প্রথম নাকি অনেক রেগে যেত। একবার কি হয়েছে জানো, আরোহীর এদের প্রেম কাহিনীর শুরুটাতে ভীষণ আকর্ষণ বোধ করছিল, তাই সেও প্রতিউত্তরে জিজ্ঞাসা করল যে কি হয়েছে। নিহানের পেছনে বেশি ঘুরঘুর করত, তাই সে মিথিলার আচরণে সহ্য করতে না পেরে থাপ্পড় মারতে গিয়েছিল। কি বলেন? তারপর মেরেছে নাকি? না, আবার মারেনি। আমার ছেলে মেয়েদের কাছে কম ঘেঁষত, আর কোনো মেয়ে ওর পাশে ঘেঁষতে চাইলেও রেগে যেত, আর মেয়েদেরকে সম্মানও করত প্রচুর। কিন্তু মিথিলার এরূপ আচরণে টানা 1.5 বছর অতিষ্ঠ হয়ে মারতে গিয়েছিল। মিথিলা অবশ্য বুঝে গিয়েছিল যে নিহান কোনোদিনও মেয়ের গায়ে হাত তুলবে না, হয়তো ভয় লাগাচ্ছে। যখন ভয় লাগানোর পর মিথিলা ভয় পেল না, তখন নিহান বুঝে নিয়েছিল যে এই মেয়ে তাকে সহজে ছাড়বে না। এর পরের 1 মাস ভালোই কাটল তাদের দুজনের। নিহানের ডাক্তারি পড়া শেষে চাকরি নিয়ে মিথিলাকে 5 মাস পর একেবারে বউরূপে বাসায় এনেছিল। আরোহী এদের প্রণয়ের কাহিনী শুনতে বিভোর হয়ে গেল। কত কষ্টে মিথিলার সুখের সন্ধান পেল, কিন্তু সেই সুখ তার কপালে বেশি দিন সইল না। নিয়তি এত নিষ্ঠুর হয়, সেই মেয়েটা সুখের সময়ই হারিয়ে গেল। একেবারের জন্য চলে যেতে হলো। নিজের সবচেয়ে সুখ যার মধ্যে নিহিত, সেই বাচ্চাটাকেই দেখে যেতে পারল না। আরোহীর হুট করে একটা ইচ্ছা হলো, যদি তার এই প্রাণটার বিনিময় হলেও মিথিলা বেঁচে থাকত, তাহলে হয়তো একটা সুখের সংসার বেঁচে থাকত। হঠাৎ এমন সময় রুহানকে দৌড়ে আসতে দেখে আরোহী ফিরে তাকাতেই দেখল রুহান হাতে মোবাইল নিয়ে আরোহীর দিকে তাক করে বলে উঠল, বাবাই আমার নতুন আন্টিকে দেখবে তুমি, এই দেখো। আরোহী স্ক্রিনে দৃষ্টি দিতেই দেখতে পেল ওই পাশের মানুষটা নিচের দিকে তাকিয়ে কি যেন একটা লিখছে। আরোহী বুঝতে পারল ইনি হয়তো নিহান, হয়তো ছেলের সাথেও কথা বলছে আর নিজের কাজও করছে। আমেনা আহমেদ রুহানের কথা শুনে দ্রুত এগিয়ে এসে রুহানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। বিপরীত পাশের মানুষটিকে কিছু একটা করতে দেখে তিনি রেগে যাওয়া কণ্ঠে বলে উঠল, এই সারাক্ষণ খালি এগুলো কি করিস? আমেনা আহমেদের কণ্ঠস্বর পেতে মানুষটি তার সামনে কাগজপত্র সরিয়ে স্ক্রিনের দৃষ্টি দিয়ে হাসল। আর বলো না মা, আরেকটা সার্জারি পড়ে গিয়েছে, কিছু কাজ করছিলাম। কেমন আছো তুমি, আর বাবা কেমন আছে? ভালোই। ফিরবি কখন? কয়েকদিনের মধ্যেই ফিরব। বাবাকে দেখাও দেখি, রুহান জ্বালাচ্ছে নাকি? তোকে বলেছিলাম না, আরোহী আসার পর থেকে তো আর তেমন জ্বালায় না, একদম লক্ষ্মী ছেলে হয়ে গিয়েছে। আমেনা আহমেদ কথা বলতে বলতে মোবাইল নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ওই পাশ থেকে আর কি বলল সেটা শোনা গেল না। আরোহী মলিন শ্বাস ফেলল। এতক্ষণ পাশে ছিল বিধায় সে স্ক্রিনে দেখেছিল মানুষটাকে। হুটহাট রুহান এমন কাজ করে ফেলে না, আরেকটু হলেই তার প্রাণটাই হয়তো চলে যেত ভয়ে। এইবার বুঝতে পারল রুহান কার মতো হয়েছে। ছেলেটা পুরোই বাবার মতো হয়েছে, ফর্সা গোলগাল চেহারা। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষটাও হয়তো বুকে 1 আকাশ পরিমাণ দুঃখ রেখে পরিবারের সাথে সুন্দরভাবে কথা বলছে। মানুষ উপরে দেখায় একরকম আর ভেতরে অন্যরকম। আমেনা আহমেদ রান্নাঘরের জানলাটা দিয়ে অদূরে তাকিয়ে বলা শুরু করল, মিথিলা যখনই এই ঘরে প্রবেশ করেছিল তখন থেকে এই ঘরটা পরিপূর্ণ মনে হতো। আমার একটা মেয়ের শখ ছিল, কিন্তু সেটা পূর্ণ হয়নি। আমার ইচ্ছা ছিল এই ঘর আলোকিত করে একটা মেয়ে আসবে, যে হবে অনেক বেশি চঞ্চল। সে মেয়েটা তার চঞ্চলতায় পুরো ঘর মাতিয়ে তুলবে। সে ইচ্ছাটা নিহানের বউ আসার পর পূর্ণ হয়েছিল। মিথিলা আসার পর ঘরটা পূর্ণ মনে হতো, কিন্তু আমেনা আহমেদ মনে করেছিল মিথিলা আবারও তার পেশায় ফিরে যাবে। অবশ্য তিনি রাজিও ছিলেন। তিনি মনে করেন মেয়েদের একটা নির্দিষ্ট খুঁটি থাকা উচিত, কিন্তু মিথিলা আমার ভাবনা থেকে আরও 1 ধাপ এগিয়েছিল। বিয়ের পর সবসময় ঘরটাকে নিজের রঙের ছোঁয়াতে রাঙিয়ে তুলেছিল। মাত্র কয়েকদিনের ভেতর বাড়ির সবাইকে আপন করে নিয়েছিল। বিয়ের আগেই ডাক্তারি পুরো কোর্স শেষ করেছিল। কথা ছিল বিয়ের পর নিহানের সাথে একসাথে মিলেই পেশায় নিয়োজিত হবে। নিহানের হাসপাতালে কিন্তু মেয়েটা বিয়ের পর আর পেশাটাতে নিয়োজিত হয়নি। নিহানও কত করে বলেছিল, কিন্তু মিথিলার একটাই কথা, সে এত সুন্দর একটা পরিবার পেয়েছে, পুরো দমে সেটাতেই সংসার করতে মনোযোগ দিবে। আমরাও এত করে বললাম, সে গেল না।
অনেক লক্ষ্মী একটা মেয়ে ছিল আমার, বলে আমেনা আহমেদ মলিন চোখে জানলা দিয়ে অদূরে তাকিয়ে রইল। আরোহীরও বড্ড মায়া হলো। জানো, রুহান হবে শুনে তখন আমার ছেলে মেয়ে দুটার কি যে খুশি। ছেলে মেয়ে বলতে? আরোহী শুধালো। মিথিলা আর নিহানের কথা বলছি। মিথিলাকে আমি মেয়েই ডাকতাম। মেয়েটা এই সংসারে আসার পর থেকে আমার মেয়ের শখটা পূর্ণ হয়েছিল। মিথিলা আপু রুহানকে দেখেনি খালা, তাই না? না রে, মেয়েটার সে ইচ্ছাটা পূর্ণ হলো না। দেখে যেতে চেয়েছিল। হাসপাতালে রুহান হওয়ার পর বাচ্চাকে নিহানের কোলে দিতেই নিহান হাসি মুখে চুমু এঁকে দিল। সে বাচ্চাটিকে নিয়ে বলেছিল, আগে আমার মিথিকে দেখিয়ে আসি, কিন্তু ডাক্তাররা তখন এসে মিথিলার অবস্থা জানাতেই নিহান রুহানকে আমার কোলে দিয়ে থিয়েটারের সামনে দৌড় দিয়েছিল। ওই হাসপাতালে নিহান কর্মরত ছিল আর বেশ জনপ্রিয়, তাই ডাক্তাররা অপারেশন থিয়েটারে নিহানকে ঢুকতে দিয়েছিল। নিহানের চোখের সামনে মিথিলা আমার মেয়েটা চলে গেল। নিহান মেয়েটাকে তার একটা ফুটফুটে বাচ্চা হওয়ার খবর দিল ঠিকই, কিন্তু মেয়েটা ততক্ষণে হারিয়ে গেল। নিহান নিজে ডাক্তার হয়েও সে বিশ্বাস করেনি যে মিথিলা হারিয়ে গিয়েছে। সে ভেবেছিল মিথিলা বুঝে জ্ঞান হারিয়েছে হয়তো। সেদিন নিহানের কি যে পাগলামি! জীবনে সেই প্রথম আমার ছেলেটাকে এভাবে কাঁদতে দেখেছিলাম। এরপর প্রায় 2 মাস হয়ে যাওয়ার পরেও নিহান স্বাভাবিক হতে পারেনি। ধীরে ধীরে আস্তে আস্তে রুহানের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। সেই দিনগুলো মনে পড়লে এখনও খারাপ লাগে। আমার লক্ষ্মী মেয়েটা হুট করে চিরতরে হারিয়ে গিয়েছিল। এরপর থেকে এ বাসার সবাই এমনি মুখের ওপর হাসি আনত, শুধুমাত্র রেহানের জন্যই। আর আমার ছেলেটা একদম চুপচাপ হয়ে গিয়েছিল, আর কোনো কিছুর বায়না ধরে না, গম্ভীর হয়ে গিয়েছে। ছেলেটাকে কত করে বললাম যে আমাদের শেষ বয়স এসে যাচ্ছে, একটা বিয়ে কর, কিন্তু ছেলেটা কিছুই বলে না। চুপচাপ রুহানের দিকে তাকিয়ে বুঝিয়ে দেয় যে তোমাদের জন্য বিয়ে করলেও আমার ছেলে মা পাবে না। বলতে বলতে আমেনা আহমেদের চোখের কার্নিশ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমেনা আহমেদের কথা শুনে আরোহীরও চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আপুটার কপালের সুখ বুঝি বেশি সময়ের জন্য ধরা দেয়নি। খালার কথা শুনে বুঝল মেয়েটা টানা 2 বছর একতরফা ভালোবেসে নিহান নামক মানুষটার পেছনে ঘুরঘুর করেছিল। যাও বিয়ের পর সব সুখ এনে ধরা দিল, তখনই হুট করে চলে যেতে হলো। আহা জীবন! আরোহীর হুট করে একটা ইচ্ছা হলো। সে ভাবল সেদিন মেয়েটার বদলে যদি তার জীবন চলে যেত, অন্তত আজকে একটা অনেক সুখের সংসার হতো। একটা প্রাণের বিনিময়ে যদি আরেকটা দিতে পারত। সেদিন সারা দিনটাই মাটি মাটি মনে হলো আরোহীর। কোনো কিছুতেই আর মন বসেনি। রুহানের সাথেও আর হেসে খেলে কথা বলেনি। রুহানকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেই বাধ্য ছেলের মতো ঘুমিয়ে পড়েছিল। এই ছেলেটাও হয়েছে একদম বুঝতার। হয়তো মা নেই, বাবা সবসময় কাছে থাকে না, তাই নিজে থেকেই বুঝতার হয়ে উঠেছিল। আরোহী জানলার কাছ থেকে এগিয়ে গিয়ে রুহানের পাশে বসল। ঘুমন্ত ছেলেটার চেহারাতে কি যে মায়া! আরোহীর এই ছেলেটার জন্য ভীষণ মন পুড়ে। চাকরি নিয়ে এই বাসা থেকে চলে গেলে সবাই অনেক স্মরণে পড়বে। একটা অজানা মেয়ের মুখের কথা বিশ্বাস করে এতদিন আপনের মতো রেখেছে। সেই কৃতজ্ঞতার ঋণ হয়তো কখনো শোধ করা হবে না, চাইলেও সেই ঋণের সমান শোধ হবে না। খালা আর আঙ্কেলকে বা কোনো মতেই মানিয়ে চলে যেতে পারবে, কিন্তু এই ছেলেটাকে ছাড়া সে কিভাবে নিজেকে একা মানিয়ে নেবে? কিন্তু এটাই যে নিয়তি, কষ্ট হলেও যে মেনে নিতে হবে। মা! মাথায় কারো উষ্ণ ছোঁয়া পেয়ে কারো ডাকে আরোহী সম্বিত ফিরে পেল। সে দ্রুত চোখ তুলে তাকাতেই দেখল আমেনা আহমেদ দাঁড়িয়ে আছেন। তা দেখে সে নিজে উঠে দাঁড়ালো। জি বলুন খালা। বলছি কি, তোমার যদি আপত্তি না থাকে তোমাকে নিয়ে একটু শপিংয়ে যেতাম। আরোহী ঝটপট রাজি হয়ে গেল। এটা আবার জিজ্ঞেস করতে হয় খালা? আমি আপনাদের বাড়িতে আছি, আপনাকে না করি কিভাবে বলুন? না, এটা বলে আমাকে লজ্জিত করো না। কতবার বলেছি আমাকে তুমি খালা ডাকো? তাহলে আপনি ভেবেও তোমার ইচ্ছে থাকলে চলো। এখন রুহান ঘুমিয়ে আছে, চট করে গিয়ে চলে আসতে পারবো। আর উঠে গেলে রায়লাকে ফোনে জানিয়ে দিতে বলেছি, তখন চলে আসব। ততক্ষণ তোমার আঙ্কেল আছেন ঘরে। আরোহী রুহানের ব্যাপারে প্রশ্ন করতে নিচ্ছিল, আর আমেনা আহমেদ ঝটপট তার সব প্রশ্নের উত্তর এক নাগারে বলে দিতেই সে জানালো সে যেতে পারবে। এরপর দুজনে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল কাছের একটা শপিং সেন্টারে। সেখানে গিয়ে আরোহী ঘুরে ঘুরে আমেনা আহমেদকে এটা ওটা পছন্দ করে দিতেই তিনি সব প্যাক করে বিল পরিশোধ করে আরোহীর হাতে তুলে দিলেন। আরোহী ভ্রু কুঁচকে খালার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই উনি হাসি মুখে বলে উঠলেন, এসব তোমার জন্যই মা। তোমার জন্য শপিং করব বললে আসতে চাইতে না, তাই এভাবে এনেছি তোমাকে, সব তোমার পছন্দের শাড়ি। আরোহী প্রথমে আপত্তি জানালেও পরে আমেনা আহমেদের জোড়াজুড়িতে নিয়ে নিল। সে কৃতজ্ঞতা চোখে তাকালো। এখানে আসার পর খালা নিজে থেকে 2টা শাড়ি দিয়েছিল। সেগুলোই এক একদিন এক একটা বদলে বদলে পড়েছিল। এনাদের ঋণ হয়তো কখনো শোধ করতে পারবে না আরোহী। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আরোহী রুমের বেলকনিতে এসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। এই দুনিয়াদারি আর ভালো লাগছে না তার। দিন শেষে রাত আসলেই ওই মানুষটার কথা মনে আসতে না আসতেই চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। ঠিক সে সময় বাসার নিচে একটা কালো গাড়ি এসে থামতেই আরোহী ভ্রু কুঁচকে তাকালো। সে রুমের ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল,
রাত 2টা। এত গভীর রাতে ইনিকে? মানুষটাকে বাসার দিকে এগিয়ে আসতে দেখে আরোহী ভয় পেয়ে গেল। ওপর থেকে চেহারাটাও ভালোভাবে দেখা যাচ্ছে না। এলোমেলো পায়ে মানুষটা পা বাসার দিকে বাড়ালো। ঠিক সে সময় বাসার কলিং বেলের শব্দ শোনা গেল। একবার বাজতেই আর কোনো শব্দ এলো না। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে বিধায় একবারের শব্দটাও কেউ শুনল না। আরোহী রুম থেকে বেরিয়ে ভয়ে ভয়ে সিঁড়ি কয়েক ধাপ পেরিয়ে নিচে নামতে কট করে দরজা খুলে গেল। আরোহী ওখানে জমে গেল। কে ইনি? বেলকনির এক কিনারে প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে আছে আরোহী। চুলগুলো এলোমেলো হয়ে বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে। ক্ষণে ক্ষণে শীতল হাওয়া জানান দিচ্ছে আজ প্রচণ্ড ঠান্ডা পড়বে। আরোহী শীতের প্রকোপে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু এই মুহূর্তে বেলকনি ছেড়ে যেতে তার মোটেই ইচ্ছা করছে না। তার মলিন দৃষ্টি দূরের গাছের দিকে। সেখানে দুইটা পাখি কি সুন্দর করে একে অপরের সাথে সুখ দুঃখের গল্প করছে। এদের কিচিরমিচির ডাকে যেন সব অনুভব করতে পারছে আরোহী। এমন কোনো দৃশ্য চোখে পড়লেই আরোহীর চোখ ভিজে ওঠে। আরিয়ানের কথা মাঝে মধ্যে বড্ড মনে পড়ে। কেমন আছে মানুষটা? হয়তো ভীষণ সুখে আছে নতুন বউকে নিয়ে। আচ্ছা, আরোহীর সাজানো সংসার স্নেহা কি আবার নতুন করে সাজিয়েছে? আরিয়ান আরোহীর সব অধিকার হয়তো স্নেহাকে দিয়ে দিয়েছে এতদিনে। আচ্ছা, আরিয়ান বাড়ি ফিরে আরোহীকে কি খুঁজেনি? আরোহীর মনে সাথে সাথে বার্তা এলো, খুঁজলে কি আর তুই এখানে আছিস এখনো? আরোহী মানতে চাইল না কথাটা। তার মস্তিষ্ক বলে উঠল যে আরোহী তো একটা বাসায় পড়ে আছে সারাদিন। এত বড় শহরে তাকে খুঁজলেও পাবে কই? হয়তো একটু হলেও খুঁজবে, কিন্তু মন মানতে চাইল না। আরিয়ান একটু মন দিয়ে খুঁজলেই হয়তো আরোহীর নিশানা পেত। 1 বছরে কি আরোহীর প্রতি আরিয়ানের একটুও মায়া বসেনি? সে মধুর দিনগুলো ভীষণ রকম স্মরণ করছে আরোহী। আজ তার শাশুড়ি লুৎফা বেগম যদি আমেনা আহমেদের মতো হতো, তাহলে হয়তো আরোহী আজ আগের জায়গায় সুখে থাকত। কেন মানুষ এক একজন এক এক রকম হয়? সবাই ভালো হতে পারে না। সবাই একরকম ভালো হলে হয়তো এই নিষ্ঠুর দুনিয়াটা পাল্টে যেতে 2 মিনিটও সময় নিত না। ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারদিকে আস্তে আস্তে কোলাহল বাড়ছে। সকালে ভোর ফোটার সময় এই স্নিগ্ধ বাতাস গায়ে লাগলে ভীষণ ভালো লাগে। রাতে তেমন একটা ঘুম না হওয়ায় সকাল সকাল উঠে গোসল সেরে নিয়েছে। লম্বা চুল বেয়ে বেয়ে পানি চুপসে চুপসে পড়ছে। পরনের শাড়ি কোমরের দিকে ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে আরোহীর খেয়াল নেই। পূব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। দেখতে দেখতে চারদিকে সূর্যের কিরণ তীর্যকভাবে ছড়িয়ে পড়ল। আস্তে আস্তে নীরব রাস্তাটা কোলাহলে ভরে এলো। কেউ কেউ চাকরিতে যাচ্ছে, আবার কেউ কেউ বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে। এক একজনের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। আরোহী রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে সূর্যের দিকে তাকালো। ছোটবেলায় আশ্রমের খেলার সঙ্গীদের সাথে খেলতে খেলতে হঠাৎ আরোহীর একটা ইচ্ছে জাগত। সে বলে উঠত, এই চল আমরা একটা খেলা করি। আমাদের মধ্যে কে কতক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে? আরোহীর কথায় সবাই রাজি হতো। সূর্যের দিকে কিছুক্ষণ তাকাতে সবার চোখ দিয়ে পানি পড়ে অনেকে চোখ বন্ধ করে ফেলত। তেমন সময় খালা দৌড়ে এসে বলতো, এসব খেলা কে শিখিয়েছে? খালার কথায় সবাই আরোহীর দিকে ইশারা করলে তিনি আরোহীর পাশে এসে মাথায় একটা ছোট চাপড় মেরে বলতো, এসব ভালো না, চোখ নষ্ট হয়ে যাবে। আরোহী তখন অবুঝের মতো বলে উঠত, খালা, চোখ দিয়ে পানি পড়লে ভালো লাগে আমার। নাক মুখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া সুন্দর না? তখন খালা আরোহীর কথায় তার দিকে তাকিয়ে থাকতো আর বলতো, একদিন বড় হয়ে এসব আর ভালো লাগবে না, সুন্দরের কথা আর মাথায় থাকবে না। আরোহী কিছু বুঝে উঠতে পারত না তখন, শুধু অবুঝের দৃষ্টিতে খালার দিকে তাকিয়ে থাকত। আরোহী আর বেশিক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারল না। চোখ দিয়ে অশ্রু বেরিয়ে গেছে। সে দ্রুত চোখ বন্ধ করে ফেলল। এরপর আবার চোখ খুলতেই আশপাশ অন্যরকম লাগলো। আজ অনেক দিন পর সে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে খালার কথাই সঠিক। একটা সময়ের পর সৌন্দর্যের আর কোনো মূল্য থাকে না, আসল তো কপাল। আরোহী রুমে এলো। আজ রুহান এলো না একবারও। কি জানি, হয়তো বাবাকে কাছে পেয়েছে। এমনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সোজা আরোহীর কাছে এসে তার কোলে উঠে যেত। আরোহী মুখ ধুয়ে ফ্রেশ করে খাবার খাইয়ে দিলেই খেত, কিন্তু আজ আসলো না। আরোহীর হঠাৎ খারাপ লাগা কাজ করতেই সে তাচ্ছিল্যে হাসল। 2 দিনে একটু সুখ পেয়েছে, বুঝি একেবারের জন্য সুখটা নিজের হয়ে গেল? সেটা ভাবল কি করে? আরোহী তো পর। হয়তো রুহান তাকে 2 দিনে নিঃসন্তানের সুখটা পূর্ণ করেছিল, কিন্তু তা তো একেবারের জন্য নয়। আরোহী আর কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে রান্নাঘরের উদ্দেশ্যে সিঁড়ির ধাপে পা বাড়াতে নিতেই বিপরীত রুমের দরজার দিকে চোখ যেতেই কালকে রাতের ঘটনা মনে পড়ে গেল। কাল রাতে যখন মানুষটা এলোমেলো ক্লান্ত পায়ে দরজা খুলে বাসায় ঢুকে, তখন অন্ধকারের মাঝে আরোহী ভালোভাবে মুখ দেখেনি। সে ভেবে নিয়েছিল চোর। এক মুহূর্ত মাথায় আসেনি যে চোর কিভাবে ভদ্র পোশাকে গাড়ি নিয়ে আসবে। যখন একবার চোর উচ্চারণ করল, ঠিক ওই সময় নিহানের দৃষ্টি আরোহীর দিকে পড়ল। অন্ধকার বিধায় কেউ কারো চেহারা তেমন দেখতে পায়নি। মানুষটা ভ্রুকুঁচকে এগিয়ে এসে আরোহীকে প্রশ্ন ছুড়ল, কে আপনি? আরোহী, সে কোনো মতে উচ্চারণ করল।
আরোহীর নাম শুনে নিহান নামক মানুষটা চমকালো না। হয়তো আমেনা আহমেদের কাছ থেকে শুনে চিনে নিয়েছে। আমি নিহান, চোর নই। আরোহীর ভাবনার মধ্যে নিহান নামক মানুষটা আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা সিঁড়ি বেয়ে চলে গেল। এদিকে আরোহী লজ্জায় মাথা নুয়ে ফেলল। শেষ পর্যন্ত বাড়ির ছেলেকে কিনা চোর বানিয়ে ফেলল। রাতের ঘটনাটা মনে করেই আরোহী হেসে দিল। কি এক লজ্জাকর পরিস্থিতি। আরিয়ানের দিন এখন শুরু হয় তিক্ততায় ঘেরা। আজও ব্যতিক্রম নয়। অ্যালার্মের কান ফাটা শব্দে কপাল কুঁচকে সে উঠে বসল। বসা অবস্থায় কিছু সময় দুই কান চেপে ধরল। প্রতিদিন মাথার পাশে অ্যালার্মের তীব্র ছাঁচালো শব্দে মাথা ব্যথা উঠে যায়, কিন্তু কিছুই করার নেই। স্নেহার সাথে এই অ্যালার্ম নিয়ে প্রতিদিন ঝগড়া হয়। মেয়েটা বিয়ের আগে ছিল একরকম, আর বিয়ের পর আরেক রকম হয়ে গেল। বিয়ের আগে এখানে বেড়াতে আসলে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আরোহীর আগে নাস্তা বানিয়ে ফেলত, কিন্তু এখন আরিয়ানের অফিসের টাইম হয়ে গেলেও ঘুম থেকে ওঠে না। আরও অ্যালার্মের শব্দে বিরক্ত হয়ে বলে অ্যালার্মটা যাতে আরিয়ানের একদম পাশে রাখে, স্নেহার ঘুমে যাতে ডিস্টার্ব না হয়। আজও এর ব্যতিক্রম নয়। অথচ আরোহী থাকাকালীন আরিয়ানের কোনো দিন অ্যালার্মের প্রয়োজন পড়েনি। আরোহী সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে আরিয়ানের কাছে আধ ঘন্টা আগে এসে হাজির হতো। এরপর আস্তে আস্তে ডাকত। সে জানতো আরিয়ানের মাইগ্রেন আছে। হুট করে বেশি আওয়াজ করে ডাকলে মাইগ্রেনের ব্যথা উঠতে পারে, তাই আস্তে আস্তে ডাকত। কিন্তু এখন এসব অতীত। সময়ের সাথে সাথে সব বদলে গেছে। এখন আরিয়ানের নিত্যসঙ্গী মাইগ্রেন। আরিয়ান মাথা ধরে উঠে দাঁড়ালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসেও স্নেহাকে ঘুমিয়ে দেখল। আরিয়ান চুপচাপ তৈরি হয়ে বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে আসতে দেখল রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। আরিয়ান এগিয়ে গেল। রান্নাঘরে মাকে কাজ করতে দেখে একটা মলিন শ্বাস ফেলল। এখন এসব সবসময় চলে। স্নেহার বেলা 12টায় উঠে নাস্তা সেরে আবারও রুমে চলে যায়। সব কাজ লুৎফা বেগমই করতে থাকে। এই বৃদ্ধ বয়সে এসব আর সহ্য করা যাচ্ছে না। এই অবস্থায় কাজ করতে তার শরীর সয় না। বেলা 12টা বাজতেই স্নেহা ঘুম ছেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসল। কিছুক্ষণ থম মেরে বসে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ফ্রেশ হয়ে রান্নাঘরে পা বাড়ালো। রান্নাঘরে লুৎফা বেগম দুপুরে রান্না বসিয়েছেন। স্নেহাকে দেখে তড়িঘড়ি করে বলে উঠলেন, এভাবে চললে তো হবে না। তুমি এই বাড়ির বউ, এটা তোমারই সংসার, আর যেটার জন্যই তোমাকে আনা। আশা করি যে কথাগুলো বোঝাতে চাচ্ছি তুমি বুঝে নিয়েছ। লুৎফা বেগমের কথা শুনে স্নেহা মাছে তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়ল। নাস্তার প্লেট হাতে নিয়ে রান্নাঘর ছাড়তে ছাড়তে বলল, ও খালা, আমি এই বাড়ির বউ হলে তুমি কি? আর এই সংসার আমার বলতে কি বোঝাচ্ছ? কাজ করতাম? তাহলে সেদিক দিয়ে তোমার সব কাজই করা উচিত, কারণ এই সংসার তোমারও। আমাকে আরোহী ভাবলে ভুল করবে। আর কি বললে যেন, আমাকে যেটার জন্য আনা মানে কি? আমি কি মেশিন নাকি? পড়াশোনা না করার জন্য ভুলভাল বলো। মানুষ আর মেশিন গুলিয়ে ফেলেছ। রাতে রান্নাবান্না শেষ করে আমার কাছে এসো, মানুষ আর মেশিনের মধ্যে তফাৎ বুঝিয়ে দেব। আশা করি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পেরেছ। বলেই হাই তুলে লুৎফা বেগমের জবাবের অপেক্ষা না করে নাস্তার প্লেট নিয়ে স্নেহা রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। লুৎফা বেগম বোকা বনে গেলেন। এই মেয়ে তো এমন ছিল না, রূপ এমন উল্টো হয়ে গেল। কথার জালে তাকেই ফাঁসিয়ে দিল। লুৎফা বেগম স্নেহার যাওয়ার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রান্নায় মনোযোগ দিলেন। এই মেয়ের রূপ বিয়ের আগে যত ভালো ছিল, কিন্তু বিয়ের পর পুরোই উল্টো। কিভাবে এত বড় ভুল করল লুৎফা বেগম? স্নেহা খাওয়া শেষ করে প্লেটটা রান্নাঘরের বেসিনে রেখে মোবাইল নিয়ে বেরিয়ে গেল। লুৎফা বেগম সবজি কাটছিলেন। একবার স্নেহা রেখে যাওয়া প্লেটটার দিকে তাকিয়ে মলিন শ্বাস ফেলল। তার শরীরে আর সইছে না এসব। আরোহী থাকতে রান্নাঘরে কোনোদিন পা দিতে হয়নি। সবকিছু সময় মতো তার জায়গায় চলে যেত। তবুও সে মেয়েটাকে কথা শোনাতো। এখন বড্ড আফসোস হচ্ছে তার। এত বছরে জীবনে মনে হচ্ছে এর চেয়ে বড় ভুল আর করেনি। দেখতে দেখতে আরও কয়েকদিন কেটে গেল। আরোহীর সারাটা দিন রুহানকে নিয়েই কাটায়। রুহানের বাবা সারাদিন হাসপাতালেই থাকে। মাঝে মাঝে তো আসতে গভীর রাত হয়ে যায়। মানুষটার সাথে এর মধ্যে আর কোনো কথা হয়নি। আরোহীও মানুষটা বাসায় থাকলে রুম থেকে বেরি হয় না, কারণ তাদের পূর্ণ পরিবারের মাঝে আরোহীকে দেখলে মানুষটা বিরক্ত হয়। প্রায় সময় মানুষটা বাইরে বাইরেই থাকে। আরোহী রাতে বেলকনিতে প্রায় সময় কাটায় বলে দেখতে পায় মানুষটা গভীর রাতে এলোমেলো পায়ে বাসায় ঢুকে। আরোহী বুঝতে পারে মানুষটা হয়তো এখনও মিথিলা আপুকে ভুলতে পারেনি, তাই হয়তো ব্যস্ততায় দিনগুলো পার করিয়ে দেয়। গভীর রাত। আজ রুহানের জ্বর ছিল অনেক। রুহানের বাবা 2 দিন ধরে শহরের বাইরে একটা সার্জারির জন্য নাকি গিয়েছেন। এটা আমেনা আহমেদের কাছ থেকেই শুনেছিল আরোহী। বাইরে বিধায় রুহানের ব্যাপারটা আর বলা হয়নি। অবশ্য সারাদিন আরোহীর সেবায় রুহানের জ্বর এখন অনেকটাই কমে গিয়েছে। রুহান বায়না ধরেছিল সে আজ আরোহীর সাথেই ঘুমাবে। জ্বরের ঘরে ছেলেটা আজে বাজে বকছে, মাকে ডাকছে শুধু, তাই আরোহী নিজের কাছে রেখে দেয়। এতক্ষণ আমেনা আহমেদ ছিল। রুহান ঘুমিয়ে পড়ার পর আরোহী জোর করে পাঠিয়ে দিয়েছে ওনাকে, কারণ রাত বেশি জাগলে উনিও অসুস্থ হয়ে পড়বেন। রাতে রুহানের জ্বর আবার বাড়লে ওনাকে ডাকতে বলে গিয়েছে।
উনি এসে ফাঁকে ফাঁকে দেখে যাবে বলায় আরোহী রুমের দরজা খোলাই রাখল। রাত জাগার অভ্যাস আরোহীর আছে। রোহানকে ঘুম পাড়িয়ে সে বেলকনিতে এসে দাঁড়ালো। কেন জানি রাতটাতে তার জানালার ধারে একবার না আসলে হয় না। রাতের আকাশ দেখতেই হবে। অভ্যাসটা এখানে এসে হয়েছে। বিয়ের পর ওই বাড়িতে থাকতে হয়নি। ওখানে থাকতে কোনোদিন মন দিয়ে রাতের অজস্র নক্ষত্রের আকাশ দেখা হয়নি, কিন্তু আশ্রমে থাকাকালীন প্রায় সময় জানলার ধারে এসে দেখত। আরিয়ানের সাথে বিয়ে হওয়ার পর আর কোনোদিন দেখা হয়নি। অবশ্য দেখবেই বা কী করে? ওখানে সারাদিন এটা ওটা করতে করতে রাত আসলে ক্লান্তিতে চোখ বুজে আসত। তাই তো এই 1 বছর আর দেখা হয়নি। হঠাৎ কারো গোঙানির শব্দে আরোহী বাইরে থেকে দৃষ্টি সরিয়ে দেখতে পেল রুহান ঘুমের ঘোরে হাত চিয়ে কাকে যেন খুঁজছে। আরোহী দ্রুত এগিয়ে গিয়ে দেখল জ্বর আবার বেড়েছে। আরোহী দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলাই রেখেছে। আমেনা আহমেদকে ডাকার উদ্দেশ্যে এগিয়ে যেতে গিয়ে আবার পিছিয়ে আসলো। থাক না, মাত্রতে গেল মানুষটা। সে নিজে না হয় একটু গাটা মুছে দিক। তাই তো সে দ্রুত ওয়াশরুম থেকে পানি এনে রুহানের গা মুছে দিল। তাতেই রুহান একটু শান্ত হলো। সে আরোহীর এক হাত জড়িয়ে আবারও ঘুমিয়ে পড়ল। আরোহী পাশেই খাটের সাথে মাথা হেরান দিয়ে রুহানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। গভীর রাত হওয়ায় তার নিজেরও ক্লান্তি লাগছে। গাটা ম্যাচম্যাচ করছে। আস্তে আস্তে বসা অবস্থায় চোখ বন্ধ করে ফেলল। আরেকটু রাত হতে দরজা টোকা দেওয়ার শব্দ হলো। আরোহীর চোখ মাত্রই ঘুমে বুঝে আসছে বলে আর চোখ খুলে দেখতে হলো না। ঘুমের ঘোরে দরজার সেখানে আর যেতে ইচ্ছা হলো না। হয়তো আমেনা আহমেদ রুহান ঘুমিয়ে গিয়েছে কিনা জিজ্ঞেস করতে এসেছে। দরজা তো খোলাই আছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন কারো সারা শব্দ পেল না, তখন আরোহী আস্তে আস্তে চোখ খুলতেই নিহান নামক মানুষটাকে দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসল। এই বাসায় আসার পর এই প্রথম বোধহয় উনি এই রুমে। আপনি? রুহানকে নিয়ে যেতে এসেছে, নিহানের সোজাসাপটা উত্তর। কিন্তু আরোহী কিছু বলতে নিতেই নিহানের কথায় থেমে গেল। এখন তো সে ঘুম, বুঝতে পারবে না বলেই এগিয়ে এসে রুহানকে কোলে নিতে গিয়েই বুঝতে পারল রুহান তার এক হাত দিয়ে আরোহীর হাত আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে যেন আরোহীকে ছাড়লেই হারিয়ে যাবে। আরোহী তা বুঝতে পেরে কিছু বলতে নিতেই নিহান নিজেই এগিয়ে এসে রুহানের হাত ছাড়িয়ে নিয়ে কোলে নিয়ে ফেলল। আরোহীর মন খারাপ হলো। সে ভেবেছিল রুহানের হাত আঁকড়ে ধরা দেখে নিহান আর নিয়ে যাবে না, কিন্তু তবুও নিয়ে ফেলল। তার কেন যেন মনে হয় আরোহীর এই বাসায় থাকা মানুষটা অপছন্দ করে, কিন্তু কোনো মতেই একটা চাকরি পেলে সে বেরিয়ে যাবে। আজ অনলাইনে একটা চাকরি দেখতে পেয়েছিল, কালই গিয়ে কথা বলবে। আরোহী মলিন শ্বাস ফেলল। নিহান বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে দরজার ওখানে গিয়ে থেমে পেছনে ফিরে আরোহীর দিকে তাকালো। সারাদিন অনেক করেছেন আর গভীর রাত পর্যন্ত অনেক সেবা দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আরোহী খাটের দিকে মন খারাপ করে তাকিয়েছিল। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে দরজার দিকে দৃষ্টি দিতে দেখল নিহান রুহানকে কোলে নেওয়া অবস্থায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে কথাটা হয়তো বলেছে। আরোহী সেদিকে তাকাতেই রুহান চোখ ফিরিয়ে নিল। এই বাসায় এতদিনে মনে হয় এই প্রথম মানুষটা তার দিকে তাকিয়েছে। রুহান, এখানে থাকলে আপনি হয়তো আর ঘুমাতেন না, এত রাত জাগবেন না, ঘুমিয়ে পড়ুন বলেই নিহান বেরিয়ে গেল। আরোহী সেদিকে তাকিয়ে রইল। যাক, মানুষটাকে যতটা খারাপ মনে করেছে উনি হয়তো ততটাও খারাপ নয়। পরের দিন আরোহী গুজগাছ হয়ে আমেনা আহমেদের কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে গেল চাকরির উদ্দেশ্যে। মূলত চাকরিটা বড়সড় নয়, এটা একটা বড় শপিং মলে সেলসম্যানের কাজ। তবুও আরোহীর চাই। যথাস্থানে পৌঁছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেট দেখাতেই ওনারা আরোহীকে বিনা শর্তে চাকরিটা দিয়ে দিল। চাকরিটা পেতেই আরোহী আগের শুকরিয়া আদায় করে নিল। যাক, এত মানুষের ভিড়ে ভালো মানুষও অর্ধেক আছেন, না হলে আজ এত দ্রুত চাকরিটা পাওয়া আরোহীর কোনো কালেই ভাবেনি। পরের দিন থেকে জয়েন করার কথা। আরোহী ভাবল বাসায় গিয়ে আমেনা আহমেদকে বলে আরেকটা ছোটখাটো ঘরে সে উঠবে। বাসা ঠিক করেই আশ্রমের খালার সাথে কথা বলবে। বাসায় ওঠার কথার মাঝে আরেকটা নতুন চিন্তার উদয় হলো। তার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। বাসায় উঠবে কি করে? অন্তত 1 মাস গেলেই টাকা পাবে, তখন তো বাসার সব গুছিয়ে নিতে পারবে। আরোহীর মন খারাপ হলো। আরও 1 মাস কি ওই বাড়িতেই বোঝা হয়ে পড়ে থাকতে হবে? অবশ্য ওনারা অনেক ভালো মনের মানুষ। আরোহীর ওপর একবারও বিরক্ত হয়নি। উল্টো আরোহী অন্য বাসায় ওঠার কথা বললে বিরক্ত হয়। কিন্তু এখন যাই হয়ে যাক না কেন, আরোহীর বাসাটা থেকে চলে আসা উচিত। আরোহীর অসময়ে এনারা না থাকলে আজ আরোহী কোথায় থাকত তা তো সে নিজেও ভেবে পায় না। এনারা তাকে এতদিন বিনা কারণে বিনা স্বার্থে রেখেছে, তাতেই আরোহী ঋণী। আজকাল নিজের আপনজনরা কোনো খবর নেয় না, অথচ এনারা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এনারা। এনাদের ঋণ হয়তো কখনো শোধ হবে না। আরোহী গাড়িতে বসে আছে। লাল সিগন্যাল পড়েছে। এই একটা সিগন্যালে সব গাড়ি থেমে গেছে। হয়তো এমন কোনো সিগন্যাল জীবনে এসেও জীবনকে চিরতরে থামিয়ে দিয়ে যায়। শুধু এটাই পার্থক্য যে এই সিগন্যালের পর সবুজ সিগন্যাল আসে।
লাল সিগন্যালে দাঁড়িয়ে থাকা চুপচাপ গাড়িগুলো হঠাৎই চলতে শুরু করে। আর জীবনে এই লাল সিগন্যালের পর সবুজ সিগন্যালের মতো আর কোনো সুযোগ আসে না। জীবন এত বৈচিত্র্যময়। আরিয়ান গাড়ির ভেতর বসে আছে, দীর্ঘক্ষণ যাবৎ লাল সিগন্যাল। ঢাকা শহরের এই বিষয়টি তার মোটেও পছন্দ নয়। ৮ ঘন্টা রাস্তা যেতে 1 ঘন্টা পেরিয়ে যায়। এটা এখন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চারদিকে ব্যস্ত শহরের কোলাহল ধ্বনি। আরিয়ান বিরক্ত দৃষ্টিতে জানলার কাঁচ গলিয়ে বাইরে দৃষ্টি দিল। আচমকা দৃষ্টি আটকে গেল বিপরীত পাশের একটা গাড়ির দিকে। গাড়ির ভেতরে মলিন চেহারার অধিকারিণী সেই মেয়ের দিকে দৃষ্টি আটকে রইল। দীর্ঘ কতদিন পর আরিয়ান মনে করার চেষ্টা করল। প্রায় 1 মাস পর সে চিরচেনা মুখটি দেখতে পাচ্ছে। খুব পরিচিত সেই মুখ। জানলার বাইরে মলিন দৃষ্টি দিয়ে আছে আরোহী। বুকের কোথাও জানি তীক্ষ্ণ ব্যথা অনুভব হচ্ছে আরিয়ানের। তার দৃষ্টি এখনও ওই গাড়িটির দিকে। আরোহী মলিন দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। আরিয়ানের বুক কাঁপছে। আরোহীকে একটু ছুঁয়ে দেওয়ার জেদ চেপেছে মনে। যদি পারত। এমন কেন লাগছে তার? আরু 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 করে আপন মনে বিড়বিড় করে উঠল আরিয়ান। নিজেকে পাগল প্রায় মনে হচ্ছে। কতদিন পর এই চেহারাটি দেখার জন্য কত ছটফটি না করেছিল এতদিনে বুঝতে পারল আরিয়ান যে এই মেয়েটির মধ্যেই তার সব তৃষ্ণা। আরিয়ান মাঝ রাস্তাতেই গাড়ি থেকে নেমে পড়ল। তার গন্তব্য বিপরীত পাশের গাড়িটি। সেই গাড়িটির দিকে এগিয়ে যেতে নিতেই তার বুক ধরপড় করে উঠল। বুকের কোথাও অস্থির অস্থির লাগছে। আরিয়ান কাঁপা কাঁপা পায়ে কয়েক কদম পা বাড়াতেই ঠিক সে সময় লাল সিগন্যালের বদলে সবুজ সিগন্যাল জ্বলে উঠল। সব গাড়ি হুড়মুড়িয়ে চলে যাচ্ছে। আরিয়ান আর পা বাড়াতে পারল না। অন্য গাড়িগুলোর সাথে সাথে আরোহীর গাড়িটাও চোখের পলকে চলে গেল। আরিয়ান দ্রুত গাড়িতে উঠতেই আরোহীর ওই গাড়িটা নিমেষের মধ্যে মিলিয়ে গেল। সে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল। আরোহীকে আবারও হারিয়ে ফেলল সে। না, আমি ঠিকই খুঁজে নেব। আমার আরু এখানেই আছে, আপন মনে বিড়বিড় করে বলে উঠল আরিয়ান। এদিকে বাসায় ফিরে আরোহী রুম থেকে বেরিয়ে রুহানকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। আমেনা আহমেদ কড়াইতে কি যেন ভাজছিলেন। আরোহীর অস্বস্তি অনুভব করতে পেরে চুলোর কড়াইয়ে ঢাকনা দিয়ে হাসি মুখে আরোহীর দিকে ফিরল। তোর ইচ্ছে পূর্ণ হয়েছে? আরোহী হেসে আমেনা আহমেদকে জড়িয়ে ধরল। আজ তার খুশির দিন। হোক না কোনো ছোটোখাটো চাকরি, তবুও একটা চাকরি তো, সে তো আরামসে জীবন কাটিয়ে দিতে পারবে। আমেনা আহমেদও মনে মনে শুকরিয়া আদায় করল। অবশেষে মেয়েটার মুখে রাজ্যের খুশি দেখা গেল। জয়েন কখন? কাল বলেই আরোহী আমেনা আহমেদের দিকে তাকিয়ে উসখুস করতে লাগল। তা দেখে আমেনা আহমেদ আরোহীর মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিল। কি কিছু বলবি মা? বলছে কি খালা, এইবার তো চাকরি পেয়ে গিয়েছি। তো সেটা দিয়ে তো আমি জীবন কাটিয়ে দিতে পারবো। বলছে কি যদি আরেকটা বাসায়। আরোহী মিনমিনিয়ে বলে উঠল। এসব কি বলছিস? জীবন কাটিয়ে দিবি মানে কি? তোর জীবন তো এখনো পড়ে আছে। আর আরেকটা বাসা বলতে এটা কি তোর বাসা নয়? কিন্তু কোনো কিন্তু নয়। তুই আমাকে খালা ডেকেছিস তো? মন থেকে ডাকলে এই কথা বলতি না। আরোহী কিভাবে বোঝাবে ভেবে পাচ্ছে না। এই মানুষটা তাকে বেশি ভালোবাসে সেটা বুঝতে পারছে, কিন্তু এভাবে এমন একটা মেয়েকে নিজের ঘরে আশ্রয় দিচ্ছে। খালা, তুমি বুঝতে পারছো না, আমার আরেকটা বাসা যাওয়া দরকার, অন্তত নিজের জন্য হলেও। তোমরা আমাকে মেয়ের মতো করেই বিনা স্বার্থে অনেক করেছ, সেজন্য আমি আজীবন ঋণী থাকব। কিন্তু তাই বলে সুযোগকে সবসময় ব্যবহার করব? আরোহীর কথায় আমেনা আহমেদ কিছু সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর মাথা উঁচু করে আরোহীর দিকে তাকিয়ে বলে উঠলেন, আচ্ছা, বিকেলে গিয়ে আমরা একসাথে বাড়ি দেখে আসব, ঠিক আছে? বলেই তিনি সবজি কাটতে নিতেই আরোহী আগ বাড়িয়ে নিয়ে নিল। বিকেলে আরোহী আর আমেনা আহমেদ দুজনেই গিয়ে একটা বাসা দেখে আসলো। মূলত আমেনা আহমেদ নিজেই আরোহীকে সেই বাসায় নিয়ে গিয়েছিল। বাসার মালিক আমেনা আহমেদের পরিচিত, তাই বিনা কথায় আরোহীকে বাসা ভাড়া দিয়ে দিয়েছে। কিন্তু অন্যরা আরোহী একা মেয়ে মানুষ থাকবে বলতেই সোজা মুখের ওপর না করে দিয়েছিল। তাই আমেনা আহমেদ নিজের পরিচিত বাসায় নিয়ে গিয়েছিল। বাসা বলতে 2টা ছোট্ট রুম, তা দিয়ে আরোহী ভালোভাবেই চলে যাবে। আমেনা আহমেদ 1 মাসের বাসা ভাড়া অগ্রিম দিয়ে এসেছিল, আর কিছু টুকটাক জিনিসও কিনে রেখে এসে বাসার পথে রওনা দিল। এদিকে আরিয়ান আজ সারাদিন রুমের দরজা আটকে চুপচাপ বসে আছে। তার অস্থির অস্থির লাগছে। আরোহীকে পায়ে ঠেলে বড্ড বড় ভুল করে ফেলেছে সে। এই জীবনের প্রথম আরোহীর প্রতি তার সব অনুভূতি এসেছিল, কিন্তু সেই মেয়েটিকে মায়ের কথায় দূরে সরিয়ে দিয়েছিল। কিভাবে আবার ফিরে পাবে তাকে? গভীর নিস্তব্ধ রাত, চারদিকে নিস্তব্ধতা ঘিরে ধরেছে। আরোহী বেলকনিতে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তার খোলা এলোমেলো লম্বা চুলগুলো ক্ষণে ক্ষণে হাওয়ায় উঠছে। কপালের ওপর অবাধ্য চুলগুলো এসে লুটোপুটি খাচ্ছে। আরোহীর সরাতে ইচ্ছা করল না। পরনের শাড়ির আঁচল দমকা হাওয়ায় এলোমেলোভাবে উঠছে। আরোহীর দৃষ্টি শান্ত। নিহানের আজ বাড়ি ফিরতে বেশ রাত হলো। অবশ্য রাত হয়েছে না, সে নিজেই করেছে। তার ডিউটি অনেক আগেই শেষ হয়েছে।
মাঝে মাঝেই দেরি হয়, কিন্তু সে প্রতিদিনই মা বাবাকে বুঝতে দেয় ডিউটি ছিল। মূলত সে রাস্তার ধারের ব্রিজে দাঁড়িয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে রয়। সেই ব্রিজটা মিথিলার প্রিয় ছিল। মাঝে মাঝে গভীর রাতে সে বায়না ধরত যেন ওকে ওই ব্রিজের ধারে নিয়ে যায়, আর তারা দুজন একাকী সময়ে সে ব্রিজে কাটাতে পারে। মিথিলা কান পেতে শান্ত নদীর পানির কুলুকুলু শব্দ উপভোগ করত, তার সাথে জোর করে নিহানকেও শোনাত। কিন্তু নিহানের কোনো কালেই পছন্দ ছিল না। মিথিলা চলে যাওয়ার পরে নিহানও মন দিয়ে শুনে কোনো কালেই এই জায়গাটা তার পছন্দ ছিল না, কিন্তু মিথিলা চলে যাওয়ার পর সে এই জায়গার মায়ায় গভীরভাবে জড়িয়ে পড়েছে। বাসার কাছে এসে নিহানের গাড়ি থামতেই সে গাড়ি থেকে নেমে পড়ল। বাসার দিকে পা বাড়াতে নিতেই উপরে বেলকনিতে দাঁড়িয়ে থাকা অন্যমনস্ক আরোহীর দিকে চোখ পড়ল। নিহান নিজেই ভাবনায় মশগুল হলো। এত রাত জাগে মেয়েটা, সে মলিন শ্বাস ফেলল। এই পৃথিবীতে এক একজনের কষ্টের প্রকাশ এক এক রকম। নিহান এক পলক আরোহীর দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। আরোহী নতুন বাসাতে উঠল আজ বেশ কয়েকদিন হলো। বাসায় ওঠার প্রথম দিনই আশ্রমে গিয়ে খোঁজ নিল। খালা অসুস্থ ছিল বিধায় এখন আর আগের মতো দায়িত্ব পালন করতে পারে না। তবুও নিজের অসুস্থতা লুকিয়ে বাচ্চাগুলোর দায়িত্ব পালন করার যথাসম্ভব চেষ্টা করত। আরোহী সেদিন প্রথম দেখাতে বুঝে গিয়েছিল যে খালা ভালো নেই, উনি অসুস্থ। আরোহী জিজ্ঞেস করাতে খালা ব্যাপারটা লুকাতে চেয়েছিল, কিন্তু পারল না। আরোহী খালাকে নিজের সাথে নিয়ে আসতে চাইলে তিনি বাচ্চাগুলোকে কে দেখবে বলে আপত্তি জানালো। সে ওই আশ্রমের 18 পর বেরিয়ে যাওয়া একটা মেয়েকেই রেখে দিল বাচ্চাগুলোর দেখাশোনার জন্য। আরোহী মেয়েটির মধ্যে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। যখন আরোহীর 18 পর আশ্রমে থাকার দিন শেষ হয়েছিল, তখন সে আশ্রম থেকে বেরিয়ে দিশেহারা হয়ে পড়েছিল যে কোথায় যাবে, কি করবে। ঠিক সে সময় একজন তার পাশে দাঁড়াতেই সে যাচাই বাছাই না করে সুযোগটা লুফে নিয়েছিল। কিন্তু এই মেয়েটা কই যাবে? আরোহী মেয়েটির দিকে তাকিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে তাকিয়ে হাসল, কারণ মেয়েটিও বাইরের দুনিয়ার সাথে পরিচিত না। এই শহরে চাকরির জন্য অনেক দৌড়াতে হয়। মেয়েটি আরোহীর কথায় এক বাক্যতে রাজি হয়ে গিয়েছিল। আরোহী নিজেও ছুটির দিনে খালাকে সাথে নিয়ে বাচ্চাগুলোর সাথে সময় কাটায়। কেটে গেল আরও কয়েকদিন। আশ্রমের খালা এখন আরোহীর সাথেই থাকে। আরোহীর দিনটি চাকরি করেই কাটিয়ে দেয়। সব মিলিয়ে ভালোই যাচ্ছে দিন, কিন্তু সারাদিনের ব্যস্ততা শেষে রাত হলে কোথায় যেন কাটার মতো বিধে। এর মাঝে ওই দিনের পর আমেনা আহমেদ আর আসেনি বা খোঁজ নেয়নি, হয়তো অনুশোচনায় দগ্ধ হচ্ছে। আরোহী বাসায় ওঠার পর প্রায় দিনই আমেনা আহমেদ রুহানকে সাথে নিয়ে আসতো। মাঝে মাঝে আরোহীর সাথে দেখা হতো, আবার মাঝে মাঝে হতো না। সেদিন এক সপ্তাহের মাথায় আমেনা আহমেদ আরোহীকে যেতে বললেন। মিথিলার মৃত্যুবার্ষিকী ছিল আর রুহানের জন্মবার্ষিকী। আরোহী বিনা বাধায় গেল। নিহানও ঘরেই ছিল। আরোহীকে দেখে নিহানের ভাবমূর্তি পরিবর্তন হলো। সে হয়তো আরোহীকে আশা করেনি। আরোহীর হুট করে সবাইকে অন্য রকম মনে হলো। আমেনা আহমেদ কিছু বলার আগে নিহান আরোহীকে ডেকে নিয়ে গেল। এতদিনে এই প্রথম নিহানের রুমে, তাও বা সে নিজেই ডেকে নিয়েছে। আরোহীর কিছু বোধগম্য হলো না। তার ভাবনার মাঝে নিহান বলে উঠল, আমি সোজা সবটা কথা বলি, আপনাকে ডেকে আনার কারণও হচ্ছে এটা। আরোহী চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বুঝে উঠতে পারল না যে কি বলবে। হঠাৎ এমন আচরণ সবার। জি বলুন। আরোহীর সম্মতি পেয়ে নিহান আরোহীর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। মা বাবা চাচ্ছেন আমি যেন আপনাকে বিয়ে করি, অন্তত রুহানের জন্য হলেও। আরোহী চমকে নিহানের দিকে তাকালো। সবার এতক্ষণ অন্য রকম আচরণের মানে বুঝে উঠতে পারল সে। আরোহী কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আসার পথে ড্রয়িং রুমে কাউকে দেখেনি বিধায় আর কাউকে বলে আসেনি, সোজা বেরিয়ে গেল। রাতে খালা অনেক করে আরোহীর কাছ থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছে যে কি হয়েছে। এত খুশি হয়ে গিয়েছিল, কিন্তু দুপুরের আগেই হুট করে চলে এসে কথাও বলছে না। আর উপায় না পেয়ে তিনি আড়ালে গিয়ে আমেনা আহমেদের কাছে কল লাগালেন। মাঝে মাঝে আমেনা আহমেদ আরোহীকে দেখতে আসতো। তখন আরোহী চাকরিতে থাকতো বিধায় বাকি সময় আমেনা আহমেদ আরোহী আসার অপেক্ষা করতেন। এই সময়টাতে আমেনা আহমেদের সাথে তার গল্পগুজব করে কাটত বলে আমেনা আহমেদের সাথে তারও একটা ভীষণ ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। কিছু সময় পর খালা আবারও এলো। আরোহী খালার অস্বস্তি বুঝে পেছনে ফিরল। তুমি ওষুধ খেয়ে নাও খালা, ইদানিং খালার শরীরটা ভালো যাচ্ছে না। এই 1 মাস চাকরির টাকা আর কয়েকদিন গড়ালেই দিবে, আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এই 1 মাস আমেনা আহমেদই সব টুকটাক নিয়ে এসেছে, তা দিয়েই আরোহীরা ভালো মতো চলে যাচ্ছে। এই মানুষটা না থাকলে এই 1 মাসে কিভাবে চলতো আরোহী ভেবে পায় না। আরোহী ভাবনায় ডুবে গেল। কারো আলতো পরশে পেছনে ফিরে দেখল খালা তার একদম কাছে দাঁড়িয়ে আছে। কিছু বলবে খালা? ওষুধ খেয়ে নিও। আমার একটা আবদার রাখবে আরু? খালার কণ্ঠস্বর মলিন শোনালো। আরোহী খালার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। মানুষটাকে এখন আর আগের মতো হাসি খুশি দেখায় না। সেদিন আরোহী জোর করে ডাক্তারের কাছে পাঠিয়েছিল। আরোহী নিজেও যেতে চেয়েছিল, কিন্তু খালা একাই চলে গিয়েছিল আর আরোহী চাকরিতে। সেদিনের পর থেকে খালার মুখ থেকে হাসি সরে গিয়েছিল।
আরোহী বুঝে উঠতে পারে না, হুট করে মানুষটাকে ভীষণ অসুস্থ মনে হয়। মাথায় আবারও কারো স্পর্শে আরোহীর ভাবনা থেকে বেরিয়ে এলো। সে তাকিয়ে দেখল খালা তার দিকে তাকিয়ে আছে। ইদানিং কথায় কথায় বেশি অন্যমনস্ক হয়ে পড়েছে আরোহী। সে হেসে খালার উদ্দেশ্যে বলে উঠল, তুমি এভাবে বলছো কেন খালা? অবশ্যই রাখবো, তুমি বলো। তুই বিয়েটা করে নে মা। আরোহী শান্ত রইল, প্রত্যুত্তরে কোনো জবাব দিল না। তোর জীবন এখনও পড়ে রয়েছে মা, আমি আর কয়দিনই বা বাঁচব। মানুষের সুখের জন্য হলেও একটা নিজের মানুষ থাকা দরকার, যাকে দিন শেষে সবকিছু বলা যায়। একদিন হয়তো আফসোসও করবি। এই যে তুই রাত্রে এভাবে থাকিস, সেটা আমার ভালো লাগে না রে। যদি আমি না থাকি তুই আরও একা হয়ে পড়বি। আর আমেনা মানুষটা ভালো, যা শুনেছে নিহান ছেলেটাও ভালো। নিহানের সাথে তোর একটা সুন্দর জীবন পাবি, তুই একটা পূর্ণ পরিবার পাবি, আফসোস রইবে না আর। হয়তো তোর এই দুঃখগুলো ওই পরিবারে গিয়ে সুখে পূর্ণ হয়ে যাবে। আমি চাই তুই একটা সুন্দর ভবিষ্যৎ পা। আরোহী জানে খালা তার নিজেরই কথা ব্যাখ্যা করছে। হয়তো এই বয়সে এসে নিজের একটা কাছের মানুষের অভাবে দগ্ধ হচ্ছে। আরোহী মলিন শ্বাস ফেলে জানলার বাইরে ব্যস্ত শহরের দিকে দৃষ্টি দিল। আরোহী আজ চাকরিতে গেল না। সে পাশাপাশি একটা কলেজে স্নাতকে অ্যাডমিশন নিয়েছে। 1 বছর আগে উচ্চ মাধ্যমিক দিয়েছিল বিধায় বেশি বেগ পোহাতে হয়নি। কলেজ থেকে বের হতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। সে দ্রুত পায়ে রাস্তার দিকে গাড়ির উদ্দেশ্যে এগিয়ে যেতেই ঝুপঝুপ করে বৃষ্টি নামল। সে দ্রুত দৌড়ে যাত্রী ছাউনির দিকে এগিয়ে যেতে যেতেই প্রায় ভিজে গেল। পরনে সাদা রঙের কুর্তিটা ভিজে অবস্থা কাহিল। চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। কোনো গাড়িও দাঁড়াচ্ছে না। চারদিকে আস্তে আস্তে আরও অন্ধকার ঘনিয়ে আসতেই আরোহী ওড়না দিয়ে নিজেকে যথাসম্ভব আবৃত করে নিল। ঠান্ডা লাগছে বড্ড। উঠে আসুন। কারো চেনা কণ্ঠস্বর শুনতে আরোহী সামনের দিকে তাকিয়ে দেখতে পেল রাস্তার বিপরীত পাশে নিহান গাড়ি থেকে ছাতা নিয়ে বের হচ্ছে। নিহানকে এই মুহূর্তে মোটেও আশা করেনি সে। দীর্ঘ 1 মাস পর দেখছে। নিহান আরেকবার বলতেই আরোহী গাড়ির উদ্দেশ্যে পা বাড়াতে নিহান ইশারা দিয়ে ওখানেই দাঁড়াতে বলল। আরোহী দাঁড়িয়ে রইল। নিহান রাস্তায় এসে আশেপাশে গাড়ি আসছে কিনা দেখে ছাতা নিয়ে আরোহীর সামনে এসে দাঁড়ালো। চলুন। আরোহী এক পলক নিহানের দিকে তাকিয়ে ছাতার ভেতরে আসতেই নিহান হাঁটা ধরল। আরোহীর কানে তখন খালার কথাই বাজছে যে নিহানের কাছ থেকে তোর একটা সুন্দর জীবন পাবি। নিহান আরোহীকে পাশের সিটে বসতে বলতেই আরোহী গাড়িতে উঠে পড়ল। নিহান আরোহীর সিটের বাইরে থেকে দরজা বন্ধ করে ঘুরে নিজের ড্রাইভিং সিটে এসে বসল। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, দুঃখিত, আসলে ওই দিনের ব্যাপারটার জন্য আমি মা বাবার দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম। ওনারা আপনি না হলে অন্য কোনো মেয়ের সাথে আমার জীবন আবদ্ধ করতে বাধ্য করত। তাই আমি ভেবেছিলাম আপনার জীবনেও তো অনেক কষ্ট, তাই আপনার কথা বলতেই রাজি হয়ে গিয়েছিলাম। আর হয়তো বাইরের কোনো মেয়ে আমার রুহানের অত যত্ন করতো না, কিন্তু আপনি প্রথম থেকে রুহানকে একদম নিজের মতো করে যত্ন করেছেন। যেদিন রাতে রুহানের জ্বর ছিল সেদিন দেখেছিলাম আপনার পাশে পানির গামলা। সেদিনই বুঝে নিয়েছিলাম যে আপনি আমার রুহানের জন্য একদম পারফেক্ট। তাই এরপর মায়ের কথা শুনে রুহানের চিন্তা করে আর না করতে পারিনি। কিন্তু আমি ভুল করেছিলাম। সেদিনের ঘটনাটা ভুলে যান। আরোহী বাইরের থেকে দৃষ্টি সরিয়ে নিহানের দিকে তাকিয়ে মুচকি হাসল। তাতে নিহান পুনরায় কথাটা বলার সাহস পেয়ে গেল। আপনি কি রুহানের মা হতে পারবেন? হ্যাঁ পারব। রুহান আমার অপূর্ণ জীবনের পূর্ণতা। মুচকি হেসে সামনের দিকে তাকিয়ে বলে উঠল আরোহী। সপ্তাহে 3 দিন আপনাকে ওই ব্রিজে নিয়ে যাব, কিন্তু বাকি 3 দিন মিথিলার মানে আমি একাই। আমি আপনাকে মিথিয়াবুকে ভুলতে বলবো না। কেউ কারো প্রথম ভালোবাসা ভুলতে পারে না। আমি বাধ্য করব না। আমার জন্য রুহানি যথেষ্ট। কিন্তু আপনি যখন 3 দিন আমাকে দিবেন বলেছেন, তাহলে না করি কিভাবে? বলেই হাসল আরোহী। পরিশিষ্ট। কেটে গেল কয়েক বছর। আরোহী রুহানকে স্কুল থেকে নিয়ে সোজা হাসপাতালে চলে এসেছে। নিহান বলেছিল আজ কোথায় যেন ঘুরতে নিয়ে যাবে, আর আরোহীকে রুহানকে নিয়ে স্কুলের গেটে দাঁড়াতে বলেছিল। কিন্তু সে কখন থেকে দাঁড়িয়ে আছে, নিহানের আসার কোনো খবর নেই। তাই আরোহীর আর অপেক্ষা সহ্য হলো না। সে রুহানকে নিয়ে সোজা হাসপাতালে এসে পৌঁছেছে। আরোহীর কল্পে নিহান তড়িঘড়ি করে কেবিন ছেড়ে বেরিয়ে আসলো। দুঃখিত দুঃখিত রুহি, দেরি হয়ে গেল। আরোহী কিছু না বলে মুখ ঘুরিয়ে নিতে নিহানের পেছনে কেউ একজনকে নার্সের সাথে তর্ক করতে দেখে থমকে গেল। বাবা, রাগ করেছ তুমি? নিহানের কথা শুনে রুহানও মুখ ফিরিয়ে নিতেই নিহান হেসে আরোহীর দিকে তাকাতেই আরোহীকে তার পেছনে তাকিয়ে থাকতে দেখে সেও পেছনে ফিরল। এই যে ডাক্তার। আরিয়ান অগোছালোভাবে নিহানের দিকে তাকিয়ে নার্সকে ইশারা করে বলতে নার্স এসে বাধা দিল। দেখুন, স্যারের ডিউটি শেষ, আর আপনি টাকা না দিয়ে এখানে এত উন্নত চিকিৎসার আশা করতে পারেন না। আরিয়ান অগোছালোভাবে আশেপাশে তাকিয়ে নিহানকে হাত জোর করল। নিহান কিছু বলে ওঠার আগেই আরিয়ানের দৃষ্টি আরোহীর দিকে পড়তেই সে থমকে গেল। আরোহী রুহানকে কাছে টেনে নিল। আরিয়ানের দৃষ্টি অগোছালো। আরোহী এতক্ষণ যা বুঝার বুঝে নিয়েছে। সে নিহানের দিকে তাকিয়ে বলে উঠল, আজকে না হয় ঘুরতে না যাই?
আপনি ওনার মায়ের চিকিৎসা শুরু করুন। আরোহী কথাটা বলে থামতেই আরিয়ান আরোহীর আরেকটু এগিয়ে আসলো। এসেই আরোহীর পায়ের কাছে এসে বসে পড়ল। আরোহীর সরে যেতে চাইলেই আরিয়ান পা জড়িয়ে ধরে বলে উঠল, আমাকে মাফ করে দিও। তুমি যাওয়ার পর আমি একটা দিনও ভালো ছিলাম না। স্নেহা 1 বছর পেরোতে আমাদের ধোঁকা দিয়ে বাসার সম্পদ নিয়ে চলে গেছে। সে পর্যন্ত মা আর ভালো ছিল না। মা অসুস্থ হয়ে পড়ার পর সবকিছু বলেছে আমাকে ক্ষমা করো। আরোহী জবাব দেওয়ার মতো ভাষা পেল না। উঠুন, আপনার মায়ের চিকিৎসা সুষ্ঠুভাবেই হবে, চিন্তা করবেন না। নিহান আরোহীর কাছ থেকে আরও কিছু জিজ্ঞাসা করল না। সে আরোহীকে ভালোভাবে বাসায় যেতে বলে আরিয়ানের মায়ের চিকিৎসার উদ্দেশ্যে পা বাড়ালো। আরোহী পেছন থেকে ডেকে বলে উঠল, একটু ওনার মাকে দেখে আসি। নিহান হ্যাঁসূচক মাথা নাড়তে আরোহী এগিয়ে গেল। লুৎফা বেগমকে চেনাই যাচ্ছে না। কি শক্তপোক্ত শরীরের মহিলা, একদম জীর্ণশীর্ণ হয়ে গেল। লুৎফা বেগম বাইরেই তাকিয়েছিলেন। আরিয়ানের ডাক শুনে ফিরতেই আরোহীকে দেখে কাঁপা কাঁপা হাতে ইশারা করে কিছু বলতে লাগলো, কিন্তু শোনা গেল না। ওনার আওয়াজ বাহিরে এলো না। শুধু এইটুকুই বোঝা যাচ্ছে উনি হয়তো আরোহীর কাছ থেকে মাফ চাইছেন। আমার স্বামী নিহানের হাতে আপনার মায়ের চিকিৎসা সঁপে দিলাম। আশা রাখি আল্লাহ চাইলে সব ভালোই ভালোই হবে ইনশাল্লাহ। আরোহী আরিয়ানের উদ্দেশ্যে কথাগুলো বলে শেষবারের মতো এক পলক তাকিয়ে রুহানকে নিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। আরোহী একটা মলিন শ্বাস ফেলল। তার কাঁচের মতো স্বচ্ছ সংসারটাকে শেষ করে দেওয়ায় আফসোস হচ্ছে লুৎফা বেগমের। কিন্তু এখন আর আফসোস করে কী লাভ? কাঁচ যেমন দেখতে সুন্দর, পরিশুদ্ধ তেমন ভাঙলে আর জোড়া লাগানো যায় না। লাগলেও সেটাতে স্পষ্ট একটা দাগ বসে রয়, আর আগের মতো স্বচ্ছ হয় না। আরিয়ান পেছনে থেকে আরোহীর দিকে তাকিয়ে আছে। আরোহীর মতো একটা মেয়েকে কাছে পেয়েও হারিয়ে তার নিজেকে সবচেয়ে পরাজিত মনে হচ্ছে। এ জীবনে আর কিছুই রইল না। বিধাতা কাউকে ছাড় দেন না। দেরি হলেও যার যার কর্মের ফল সে ভোগ করে, আর দুঃখের পরই সুখ আসে। আরোহীর সুখ এখন নিহান। সৃষ্টিকর্তা কাউকে হয়তো নিরাশ করেন না, ধৈর্য ধরলেই হয়তো ফল পাওয়া যায়।